রাতভর টুপটুপ বৃষ্টির পর সকালের শীতল বাতাস চারপাশ প্রশান্তি ছড়িয়ে দিচ্ছে। গাছের পাতায় জমে আছে বৃষ্টির ছোট ছোট ফোঁটাগুলো। ওয়াজানের অফিস শুরু হওয়ার পর থেকেই বাড়ি ফাঁকা। হয়তো পূর্ণতারই লাগছে, তাই তো সারাদিন একদম প্রজাপতির মতো করে ঘুরে বেরিয়েছে। কখনো উপরে গেছে, আবার কিছুক্ষণ পর নিচে নেমেছে। ড্রয়িং রুমে একটু বসেছে, তারপর রান্নাঘরে গিয়ে ফাতেমা বেগমের সঙ্গে গল্প করেছে। খারাপ লাগছে না তার, বরং বেশ ভালোই লাগছে। লাবণী বাড়ি যায়নি। জিয়ানের জ্বর উঠেছে বলে ফাতেমা বেগম তাকে যেতে দেননি। সকাল থেকেই বাচ্চাটা কেমন নেতিয়েছিল। গরম গরম গাল, আধো আধো কান্না, আর মাঝে মধ্যে কোকড়ে যাওয়ার মতো মুখ। জিয়ানকে দেখলেই পূর্ণতার কেমন নরম হয়ে যায়। এইমাত্র তাকে খাইয়ে দিয়ে এসেছে। ছোট্ট বাচ্চাটার পূর্ণতার কোলেই চুপচাপ বসেছিল। মাঝে মধ্যে বড় বড় চোখ তুলে তার মুখের দিকে তাকাচ্ছিল, তারপর আবার বাধ্য ছেলের মতো টুকটুক করে খেয়ে নিচ্ছিল। পূর্ণতার এত ভালো লাগে, মনে হয় এই ছোট্ট গোলগাল বাচ্চাটাকে সারাক্ষণ বুকের সঙ্গে জড়িয়ে রাখে। কোল থেকে নামাতেই ইচ্ছে করে না। খাওয়ানোর সময় জিয়ান ছোট্ট হাত দিয়ে পূর্ণতার ওড়না চেপে ধরেছিল। বাচ্চাদের প্রতি তার আলাদা একটু দুর্বলতা আছে, বিশেষ করে জিয়ানকে দেখলে। এই ছোট্ট বাচ্চাটা তাকে ভীষণ আপন ভাবে। পূর্ণতাকে দেখলে দুই হাত বাড়িয়ে দেয়, কোলে উঠতে না পারলে ঠোঁট ফুলিয়ে থাকে, আর কোলে উঠলে মাথাটা তার কাঁধে চেপে মাথাটা তার কাঁধে রেখে চুপ হয়ে যায়। পূর্ণতা ওয়াজনের কাপড় গুছিয়ে রাখছিল। ঘরের ভিতর এসির ঠান্ডা বাতাস চললেও বাইরে প্রচন্ড গরমের ছাপ এখনো টের পাওয়া যায়। তখন ওয়াশরুমের দরজা খুলে ওয়াজান বের হয়ে আসে। ভেজা চুল থেকে এখনো টপ টপ করে পানি পড়ছে। কালো টি শার্টটা পরে তোয়ালে দিয়ে মুছতে মুছতে একবার পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতা এক ঝলক তাকিয়েই আবার কাপড় গোছানোর ভান করলো। ওয়াজান শান্ত স্বাভাবিক গলায় বলল, কফি নিয়ে আসো। পূর্ণতা সিঁড়ি দিয়ে নামতে নামতে ঠোঁটের কোণে হাসি ফুটলো। আর সে অনেক ভালো কফি বানাবে, মানে একদম ভালো কফি, যেটা মুখে দিলেই লেগে থাকবে। রান্নাঘরে ঢুকিয়ে পূর্ণতা মগ বের করলো। কফি, চিনি, দুধ সব ঠিকঠাক দিল। তারপরে চারপাশে তাকিয়ে মরিচ গুঁড়ার কৌটাটা হাতে নেয়। চোখ ছোট ছোট করে ফিসফিসিয়ে বলল, একটু জাল না হলে মজা কোথায়? এক চিমটি না, বেশ ভালো করে মরিচ গুঁড়া মিশিয়ে দিল কফিতে। তারপর যেন মন বলল না। এবার গোলাপ জলের বোতল হাতে নিয়ে কয়েক ফোঁটা ঢেলে দিল। কফির কাপের দিকে তাকিয়ে পূর্ণতা নিজেই হাসি হাসি পেয়ে গেল, কিন্তু পরের মুহূর্তটা মুখ শক্ত করলো সে। তারপর নিরহ মুখ বানিয়ে কাপ নিয়ে উপরে উঠে এলো। সকালে তখন মাত্র ওয়াজান অফিসের জন্য তৈরি হচ্ছিল। আয়নার সামনে দাঁড়িয়ে হুট করে সে পূর্ণতার দিকে তাকিয়ে বেশ আহিসী ভঙ্গিতে বলছিল, শার্টটা পরিয়ে দাও। পূর্ণতা তখন চুল বাঁধছিল। কথাটা শুনে অবাক চোখে তাকিয়ে বলেছিল, আপনার হাত নেই? ওয়াজান কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়েছিল। মুখে কোনো বিরক্তি ছিল না, আবার স্বাভাবিকও না। কেবল গম্ভীর মুখটা আরো গম্ভীর হয়েছে। তারপর শান্তভাবে নিজেই শার্ট পরে নেয়। আর একটা কথাও বলেনি। পূর্ণতা তখন খানিকটা অস্তুতিতে পড়ে গিয়েছিল। ওয়াজান পাল্টা কিছু একটা বলবেই, কিন্তু কিছুই বলেনি। তারপর সব ঠিকঠাক ভাবে হয়েছিল। ওয়াজান জুতো পরে বের হয়ে যায়। পূর্ণতা ভেবেছিল ব্যাপার ব্যাপার শেষ, কিন্তু কিছুক্ষণ পরে যখন সে নিচে নামার জন্য দরজা খুলতে গেল, তখনই থমকে দাঁড়ায়। দরজার বাইরে থেকে লুক করা, বুঝতে আর বাকি রইল না এই কাজ বুঝতে আর বাকি রইল না কার কাজ এটা। পরে লাবণীকে কল দেয়। লাবণী তো শুনে হেসেই কোন, তারপর এসে দরজা খুলে দেয়। দেখতে দেখে মালবিকার বিয়ের 2 সপ্তাহ কেটে গেল। নতুন পরিবেশ, নতুন সব মানুষের সাথে একটু একটু করে যখন সে মানিয়ে নিতে শুরু করেছে। সকালবেলা তখন জানা গেল মালবিকা আজ থেকে আবার স্কুলে যাওয়া শুরু করবে। তখন শাশুড়ির মুখ মেঘাচ্ছন্ন আকাশের মতো তমতমে হয়ে উঠল। এক পর্যায়ে রাগ সামলাতে না পেরে তিনি একেবারে মেজাজ গরম করে বসলেন। তার সাফ কথা, সংসারের এই ভরা কাজকর্ম হাঁড়ি হেসেল ফেলে রেখে ঘরের বউ ড্যাং ড্যাং করে স্কুলে পড়তে যাবে, এটা এই বাড়ির নিয়মে খাটবে না। আর তিনি তা কিছুতেই মেনে নিতে পারবেন না।
সংসারের অন্য সবার সামনে তিনি গলা উঁচিয়ে বলতে লাগলেন, সংসার করতে সংসার করতে আইসো না ডং করতে আইসো? ঘরের কাম কাজ তুইয়া বউ যদি অহন স্কুলে যায় তবে রান্ধন ভারণ করবোটা কেডা? আমার এই বয়সে আমি এখন হাড় ভাঙ্গা খাটুনি খাটম নাকি? শাশুড়ির রৌদ্রমূর্তি আর চড়া গলা শুনে মালবিকার বুকের ভেতরটা আবার বয়ে দুরু দুরু করে কাঁপতে লাগলো। সে ঘরের কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। দৃঢ়পায়ে বেরিয়ে আসে মালবিকার স্বামী ওসমান। মায়ের এমন চণ্ডীমূর্তি আর ছড়াগুলা শুনে সে বিন্দুমাত্র উত্তেজিত হলো না। সে জানতো রেগে গিয়ে কথা বললে মায়ের জেদ আরো বেড়ে যাবে, তাই সে নরম গলায় মাকে বোঝালো। ওসমান মায়ের পাশে এসে দাঁড়িয়ে একটা হাত রেখে শান্ত স্বরে বলল, মা তুমি কি চাইতাছো কেন? তুমি তুমি চাইতাছো কেন? একটু ঠান্ডা মাথায় ভাইবা। মা তুমি একটু চাইতাছো কেন? মা একটু ঠান্ডা মাথায় ভাইবা দেহ না, ও তো আর ঘরের কাম কাজ ফেইলা থুইয়া যাইতেছে না। শাশুড়ি তখনও রাগে ফুঁসছেন। উসমান আবার বলতে লাগলো, সকালের রান্দাবাড়া ঘরের গোছগাছ সব নিজের হাতে সাইরাই স্কুলে যাইব, আর দুপুরের পর তো ফিরাই আইব, তখন আবার বাকি কাম করব। তুমি যেমনে কইবা তেমনি হইব মা। একটু লেহাপড়া করলে ঘরের বউয়ের বুদ্ধি শুদ্ধি বাড়বো, তোমারও তো সুনাম হইব যে ওসমানের বউ কত জেনে শুনে ঘর চালায়। মায়ের রাগ একটুখানি তেতিয়ে আসছে দেখে ওসমান মায়ের হাত দুটো ধরে নরম গলায় বলল, আমি ওরে কথা দিছিলাম মা, অহন যদি কথা ফিরাইয়া নেই তবে নিজের বউয়ের কাছেই ছোট হইয়া যাবো না? তোমার ফুলার মান সম্মানের দিকটা একটু ভাববা না মা? উসমানের কথায় তার রাগ একটু কমলেও মনের ভিতরে অসন্তোষটা পুরোপুরি মিটল না। তিনি মুখটা যা জামটা দিয়ে উসমানের দিকে ঘুরে তাড়িয়ে আবার বলতে লাগলেন, তোর কথার পেছ তুই আমারে থামাইয়া দিতে পারস ওসমান, কিন্তু সমাজের 10টা মানুষের মুখ থামাইবা কেমনে? পাড়ার লোকে যখন দেখবো বিয়ার পর বউ চটি জুতা কটকটাইয়া স্কুলে যাইতেছে, তখন ওরাই তো আমার মুখে চুলখানি দিব, বলবে উসমানের মার বুঝি এত বড় সংসারে একটা রাঁধুনির অভাব হয়েছে, তাই বৌমারে কাটাইয়া নিজের জজ ব্যারিস্টার হইতে গেছে। মার তপ্ত বাক্য বাণীও উসমান একটু ধৈর্যহারা হরল না। মানুষের মুখের কথায় আমার পেট চলবো না, ঘরও চলবো না। আজ যে পাড়ার মানুষ কথা শুনাইয়া যাইব, কাল আমাগো কোনো বিপদ হইলে ওরা এক কাপ চাও আইনা দিব না। তুমি ওগো কথা খেন এত দাম দাও? শাশুড়ি এবার চোখ রাঙিয়ে বললেন, তোর কাছে দাম না থাকতে পারে, আমার সমাজে মাথা উঁচা কইরা বাঁচন লাগে। আর ঘরের কাম তুই যেমন সোজা ভাবতাছস তেমন সোজা না। 2 দিন পর যখন কুল জড়াইয়া ছানা পোনা আইব, তখন ওগো কে সামলাইব? তখনও কি বউ কুলে পোলা লইয়া স্কুলে দৌড়াইব? উসমান এবার একটু হাসলো। হাসিতে ছিল গভীর এক ভরসা। সে মায়ের একদম কাছে ঘেঁষে বসে বলল, তুমি থাকতে উসমানের ফুলারে নিয়া চিন্তা করা লাগবো? দাদির হাতের ছায়ায় যে নাতি নাতনি বড় হইব, তারা তো এমনিতেই রাজপুত্র রাজকন্যা হইব। আর আমি তোমার কথা দিতেছি মা, ঘরের খাম তেনার পড়ালেখা আর আমার মায়ের সেবা কোনোটাই কমতি না পড়ে। তুমি শুধু ওরে আশীর্বাদ করো মা, দেখবা একদিন এই পাড়ার মানুষই তোমার ভাগ্য নিয়ে হিংসা করব। পোলার এই মিষ্টি কথায় আর নাতির আবদারের মনের শক্ত বরফটা এবার গলতে শুরু করলো। তিনি উসমানের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিয়ে বলল, হ হ, মার লগে কথার চালাকি করিস না, যা মন চায় কর, আমারে আর কিছু জিগাইতে আসিস না। ঘরের ওপাশ থেকে মালবিকা সবটা শুনছিল। তার চোখ দুটো কখন যে কৃতজ্ঞতার জলে ভিজে একাকার হয়ে গেল। মাকে বুঝিয়ে তার মনের মান অভিমান মেঘটা কাটিয়ে উসমান যখন নিজের
নিজের শোবার ঘরে পা রাখলো, তখন তার চোখে মুখে হাসি। ঘরের কোণে তখনও জড়সড় হয়ে দাঁড়িয়েছিল মালবিকা। তার বুকের ভিতর যে ঝড় বইছিল তা ওসমানের মুখোমুখি হতেই শান্ত নদীতে রূপ নিল। ওসমানের দিকে তাকিয়ে সে কোনো কথা বলতে পারল না, শুধু চোখের কোণে জমে থাকা দুটো জলের ফোঁটা গাল বেরিয়ে গড়িয়ে পড়ল। ওসমানের দৃঢ় পায়ে মালবিকার কাছে এগিয়ে আসে, তার শান্ত মায়াবী চোখ দুটো দিয়ে মালবিকার ভেজা মুখখানার দিকে চাইল। তারপর পকেট থেকে একটা সুতির রুমাল বের করে মালবিকার চোখের জল মুছে দিল। একটু হেসে নিচু গলায় টানে বলল, কি হইল, কান্দ কেন? যুদ্ধ তো জিতা ফেলাইছি, অহন তো হাসনের কথা। মালবিকার ঠোঁট কামড়ে মাথা নিচু করে রইল। উসমান তার চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে আবার বলল, মায়ের এ নিয়া আর চিন্তা করো না। একটু কড়া স্বভাবের হইতে পারে, কিন্তু মনের মধ্যে কোনো প্যাঁচ নাই। কথার পিঠে কথা কইছে, অহন সব ঠিক হইয়া যাইব। তুমি এখন মনের সুখে স্কুলে প্রস্তুতি লও। মালবিকা এবার ওসমানের চোখের দিকে চাইল। এই মানুষটা মাত্র 2 সপ্তাহ তার জীবনের এত বড় একখানা জ্বর এক তুড়িতে থামিয়ে দিল। শুধু বলল, আপনি এত ভালা কেন? উসমান তার কথায় মৃদু হেসে মালবিকার মাথায় হাত রেখে আশ্বাসের সুরে বলল, ভালো মন্দ জানি না, তবে যে কথা দিছিলাম সেইটা রাই রাখনের চেষ্টা করতেছি মাত্র। আমার আমার বউ মাথায় ঘোমটা দিয়ে যেমন ঘর সামলাইব, তেমনি বই খাতা লইয়া নিজের স্বপ্নডারেও ছোঁয়া শিখব। আমি থাকতে তোমার কোনো ভয় নাই। চোখ বেয়ে টুপ টুপ করে পানি পড়ছে। অনেকক্ষণ কাঁদার কারণে চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, সর্দিতে নাকটাও লালচে হয়ে আছে। বারবার শ্বাস টানছে পূর্ণতা। কফি শেষ করে ওয়াজান যখন সোফা ছেড়ে আচমকা উঠে দাঁড়িয়েছিল, পূর্ণতা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। সেই আতঙ্কেই ঘর থেকে বের হয়ে এসেছিল, কিন্তু তাড়াহুড়া করে নিচে নামতে গিয়েই ঘটল বিপত্তি। সিঁড়ির নিচের পথে সামনে পা পিছলে পড়ে যায় ও। ড্রয়িং রুমে যখন ভাগ্যবশত কেউ ছিল না, এখন বিছানায় পা ঝুলিয়ে বসে আছে পূর্ণতা, আর ওয়াজান হাঁটু ঘেরে ফ্লোরে বসে আছে ওর ঠিক সামনে। ওয়াজানের ছোঁয়াল শক্ত, গম্ভীর। সে কোনো কথা না বলে পূর্ণতার মচকে যাওয়া পায়ের গোড়ালির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সেইখানে ইতিমধ্যেই বেশ খানিকটা ফুলে লাল হয়ে উঠেছে। পূর্ণতা ওয়াজানের এই নীরবতা সহ্য করতে পারছে না। ভয় আর অপরাধবোধের কুঁকড়ে গিয়ে মিনমিন গলায় সে জিজ্ঞাসা করলো, আপনি অমন রাগী চোখে তাকিয়ে আছেন কেন? খুব বেশি বকবেন আমাকে? ওয়াজান তখনও কোনো কথা বলল না। মাথা তুলে পূর্ণতার কান্না ভেজা চোখের দিকে তাকালো। দৃষ্টিতে ফুটে উঠল উদ্বেগ। কেঁদে কুটে চোখ মুখ লাল করে ফেলেছে মেয়েটা। পূর্ণতা তাকালো সাথে সাথেই। ওয়াজানের চোখের চোখ পাড়ায় ভীতু রমণী আবারও মাথা নুইয়ে ফেলল। ওয়াজান বেশ শান্ত গলায় বলল, পড়ে গেলে হাত বাড়াবো, এটা ভেবেই বোধ হয় এত বেপরোয়া হয়ে গেছো। বলে ওয়াজান আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না। বড় বড় পা ফেলে ওয়াশরুমে গিয়ে একটা ছোট তোয়ালেতে কয়েক টুকরো বরফ পেঁচিয়ে নিয়ে এলো। তারপর আবার পূর্ণতার সামনে হাঁটু গেড়ে বসে পরম তার চমকে যাওয়া পায়ের মচকে যাওয়া মচকে যাওয়া পায়ের উপর বরফটা চেপে ধরল। ঠান্ডা বরফের স্পর্শ লাগতেই পূর্ণতা একটু কুঁকড়ে উঠল। মুখ দিয়ে হালকা শব্দ বের হলো, কিন্তু ওয়াজান তার হাতের বাঁধন আলগা করলো না। আলতো হাতের তোয়ালেটা পায়ের ফোলা জায়গাটার উপর চেপে ধরে রইল, যাতে ভেতরের রক্ত জমাট ভাবটা কিছুটা কমে আসে। পূর্ণতার চোখ থেকে জল পড়া এখন অনেকটাই কমে এসেছে, তবে কান্নার কারণে চোখ ফাতা দুটো তখনও ভারী হয়ে আছে। অপরাধীর চোখে ওয়াজানের নিচু হয়ে থাকা মাথার দিকে তাকিয়ে রইল। ভেজা চুলগুলো এখনো কপালে লেপ্টে আছে। কিছুক্ষণ পর ওয়াজান মুখ তুলে তাকালো। তার চোখে কঠোর রাগী ভাবটা এখন আর নেই, সেখানে কেবলই এক সমুদ্র দুশ্চিন্তা। সে তোয়ালেটা একটু ঘুরিয়ে নিয়ে পূর্ণতার চোখের দিকে চেয়ে খুব শান্ত গলায় বলল, এখনো কি খুব বেশি ব্যথা করছে? পূর্ণতা কিছু না বলে শুধু আলতো করে ডানে বামে মাথা নাড়ালো। সন্ধ্যা নেমেছে। জানালার বাইরে আকাশে ম্লান ম্লান কমলা আভা ছড়িয়ে আছে। মৃদু বাতাসে পর্দাগুলো দুলছে। ঘরের ভেতর শান্ত পরিবেশ। ডাক্তার কিছুক্ষণ আগেই দেখে গেছেন। পায়ে বড় কোনো সমস্যা হয়নি শুনে সবাই স্বস্তি পেয়েছে। এখন ব্যথার আগে
এখন ব্যথা আগের চেয়ে অনেকটাই কম, শুধু হাঁটতে গেলে একটু টান লাগে। পূর্ণতা বিছানার সঙ্গে হেলান দিয়ে বসে আছে, মুখটা এখনো কিছুটা ক্লান্ত। পাশে ওয়াজান বসে, তার কোলে জিয়ান দিব্যি আরাম করে বসে খেলছে। জ্বরটা একটু কমেছে, কখনো ওয়াজানের শার্টের বোতাম টানছে, কখনো ছোট্ট হাতে তার আঙ্গুল চেপে ধরছে। পূর্ণতা কয়েক সেকেন্ড চুপচাপ দেখলো, তারপর ধীরে বলল, আমার কোলে দিন। ওয়াজান ভ্রু তুলে তাকালো, বসে থাকো চুপচাপ। পূর্ণতা ঠোঁট ফুলিয়ে বলল, আমি কি কোলে নিলে পড়ে যাবে? ওয়াজান কিছু বলল না, শুধু জিয়ানের দিকে তাকালো। ছেলেটা ঠিক তখনই পূর্ণতার দিক হাত বাড়িয়ে দেয়, যেতে চাইছে। ওয়াজান বলল, তোমার কাছেই যেতে চায়। পূর্ণতার মুখে হাসি ফুটে উঠল। শেষমেশ ওয়াজান জিয়ানকে পূর্ণতার কোলে বসিয়ে দিল, কিন্তু হাত সরালো না পুরোপুরি। এক হাত এখনো জিয়ানের পিঠে রাখা। পূর্ণতা সেটা খেয়াল করে তাকালো তার দিকে। ওয়াজান গম্ভীর মুখে বলল, বেশি নাড়াচাড়া করবে না। আপনি এত চিন্তা করেন কেন? জিয়ান পূর্ণতার কোলে বসতে কিলকিল করে হেসে উঠল। ছোট্ট দুই হাত দিয়ে পূর্ণতার ওড়না চেপে ধরেছে, যেন অনেক কষ্টে নিজের পছন্দের জায়গায় ফিরে এসেছে। পূর্ণতা ওর গাল টিপে বলল, জিয়ান সোনা, আমাকে ছেড়ে থাকবে না, তাই না? জিয়ান অস্পষ্ট স্বরে কি যেন বলল, তারপর মাথা গুজে দিল পূর্ণতার বুকে। ওয়াজান পাশ থেকে তাকিয়ে বলল, ছেলেটাকে একদম বেয়াদব বানিয়ে ফেলেছো। পূর্ণতার সঙ্গে সঙ্গে তাকালো, কি আমি? হ্যাঁ, এখন দেখো, আমাকে দেখলে পালায়। পূর্ণতা হেসে ফেলল। আপনার চেহারা সবসময় এমন করা থাকে, বাচ্চারা ভয় তো পাবেই। ওয়াজান ভ্রু কুঁচকালো, পূর্ণতার দিকে তাকিয়ে বলল, আমি ভয়ঙ্কর? পূর্ণতা মাথা খাত করে জিয়ানের দিকে তাকিয়ে বলল, বলো তো জিয়ান, উনি ভয়ঙ্কর না? জিয়ান যেন বুঝে মাথা নাড়ল। পূর্ণতার সঙ্গে সঙ্গে হেসে উঠল। দেখলেন, জিয়ানও জানে, বিশ্বাসঘাতক একটা। এর মধ্যে ঘরের ভেতর ঢুকে পারত। পূর্ণতার চোখ দুটো আনন্দে ছলছল করে ওঠে। কতদিন পর দেখছে। জিয়ানকে সামলে রেখে হাত বাড়িয়ে দিল। পার্থ এগিয়ে এসে বিছানার পাশে বসে। পূর্ণতার মচকে যাওয়া পা দেখে ওর কপাল চিন্তার বাজ পড়ল। কি করেছো আপু? এখনো ছোট আছো যে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যাও? পূর্ণতা বাহের কথায় কান না দিয়ে অন্য হাতটা জড়িয়ে ধরে বলল, আসবি যে, আমাকে আগে ফোন ফোন করলি না কেন? ভাইয়া আসতে বলেছে। পূর্ণতা অবাক হয়ে একবার ওয়াজানের দিকে তাকালো। পূর্ণতার চোট পাওয়ার পর ওয়াজানই ফোন করে ওকে আনিয়েছে, যাতে পূর্ণতার মনটা একটু ভালো হয়। ওয়াজান তখন নির্লিপ্ত মুখে বসে আছে, যেন এটা খুব স্বাভাবিক ব্যাপার। পার্থ এরপর অনেকক্ষণ ধরে পূর্ণতার সঙ্গে গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর পার্থ হেলান দিয়ে বসে ওয়াজানের দিকে তাকালো, তারপর বলল, আমার চাকরি হবার পর কিন্তু আবুকে এখান থেকে নিয়ে যাব। ওয়াজান শান্ত স্বরে বলল, যদি না দিই? পার্থ ভ্রু তুলল, বেশ জোর দিয়েই বলল, কোনো চান্স নেই, আর আপু এখানে থাকবে না। পূর্ণতা অস্থিত দুজনের দিকেই তাকালো। ওয়াজান এবার ধীরে ধীরে সুপাই হেলান দিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, আচ্ছা, ততদিনে তোমার আপুর সাথে আরো 4-5 জন থাকবে, তো তাদেরকেও কি সাথে নিবে? পার্থ কপাল কুঁচকে বলল, মানে? পূর্ণতার চোখ বড় বড় করে তাকায়। এক মুহূর্ত বাকি রইল না যে এই মানুষটাই আসলে কি ইঙ্গিত করছে। তারপরে মুখ গরম করে উঠল লজ্জা আর বিস্ময়ে। পার্থর সামনে এমন কথা এই লোকটা এত নির্বিকারের মুখে কিভাবে বলতে পারলো? পূর্ণতা ওয়াজানের দিকে রাগী চোখে তাকালো, তারপর হাত দিয়ে দরজার দিকে ইশারা করে বলে উঠল, আপনি এখান থেকে জানতো, সারাক্ষণ শুধু শুধু উল্টাপাল্টা কথা। পূর্ণতা রেগে যাওয়াটা বেশ উপভোগ করছে ওয়াজান, তার ঠোঁটের কোণে প্রগাঢ় হাসি। আপুকে এইভাবে রেগে যেতে দেখে পার্থ যখন আরো কিছু বলতে যাবে, অমনি পূর্ণতা তড়িৎ গতিতে পার্থর দিকে ঘুরে বসলো। ও নিজের সবটুকু রাগ এবার বেচারা পার্থের উপর ঝেড়ে দিয়ে বলল, আর তুই তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ, তোকে কে বলেছে এত ফন্ডিতি করতে? পার্থ তো পুরো বেবাচেখা খেয়ে গেল। সে দুই হাত তুলে দুই হাত তুলে ভঙ্গিতে বলল, আরে আপু, আমি তো তোমার পক্ষ নিয়েই কথা বলছিলাম, অথচ উল্টো আমার উপরে ছড়াও হচ্ছ কেন? পাত্রের মুখ থেকে নিয়ে যাব কথাটা হুট করে আসেনি। বিয়ের ঠিক আগের দিনটার কথা পূর্ণতার খুব স্পষ্ট মনে আছে।
সে চেঁচিয়ে স্পষ্ট জানিয়েছিল সে এই বিয়ে করবে না, কিছুতেই করবে না। চাচির হাত দুটো ধরে কত কাকুতি মিনতি করেছিল ও। তখন আড়াল থেকে পূর্ণতার কান্না আর প্রতিটি কথা নিজের কানে শুনে ফেলেছিল পার্থ। পূর্ণতা যখন ঘুমিয়ে পড়েছিল তখন ঘড়িতে রাত 2টো। হাতে একটা ভারী একটা বই। ও আজানের ঘরে ঢুকিয়ে দেখলো বইটা পূর্ণতার বুকের উপর আধখোলা অবস্থায় পড়ে আছে। ধীর পায়ে এগিয়ে আসে। পূর্ণতার পূর্ণতার ঠোঁটজোড়া সামান্য ফাঁক হয়ে আছে, সেখান থেকে ফুটো ফুটো উম, লালা গড়িয়ে পড়ছে। ওয়াজান ভ্রু কুঁচকে তাকালো, অতঃপর হাত দিয়ে অত্যন্ত সন্তর্পণে পূর্ণতার ঠোঁটের কোণে মুছে দেয়, যেন খুব দামি কোনো জিনিস পরিষ্কার করছে। ওর অবাধ্য চুলগুলো কানের ফিটে গুজে দিতে গিয়ে ওয়াজান থমকে গেল। লাইটের হলদেটে আলোয় পূর্ণতাকে আজ অন্যরকম রহস্যময়ী লাগছে, কোনো অপার্থিব রূপবতী রাজকন্যা। ওয়াজানের নিচু হয়ে ওর কপালে নিজের চুলগুলো চোয়ায়। তপ্ত নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করল, এই নির্জনতায় তোমাকে দেখলে মনে হয় কোনো মায়াবী হরিণ পথ ভুলে আমার কাঁচায় এসে ঢুকেছে। দেখতে দেখতে এভাবে কেটে গেল বেশ কয়েকটি মাস। মালবিকার জীবনটা এখন ঘড়ির কাঁটার নিয়মে বাঁধা। সকালের আলো ফোটার আগে সে বিছানা ছাড়ে, জায়ের জায়ের সাথে রান্না করে হাড়ভাঙ্গা খাটুনি সংসারের খুঁটিনাটি সব গুছিয়ে তবেই সে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর গড়ালে ঘরে ফিরে আবার সেই কাজের স্রোত। শরীরের ক্লান্তি ভেঙে পড়তে চাইলেও ওসমানের হাসিমাখা হাসি মুখ আর ভরসা জোগানো চোখ দুটোর দিকে চেয়ে সে সব কষ্ট ভুলে যায়। এরই মধ্যে মালবিকার জীবনে এলো প্রাপ্তির খবর, সে মা হতে চলেছে। নতুন অতিথির আগমন বার্তা। যে শাশুড়ি এতকাল মুখ গোমড়া করে থাকতেন, তিনিও মালবিকার যত্ন আতিথ্যে ব্যস্ত হয়ে উঠলেন। ওসমানের আনন্দ তো আর ধরে না। মালবিকাও এক বুক স্বপ্ন নিয়ে নিজের পেটে বাড়তে থাকা সন্তানকে আগলে রাখতে লাগলো। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে এই খুশি বেশি দিন টিকল না। সে কালবৈশাখীর ঝড়ের মতোই মালবিকার সাজানো স্বপ্নটা উলটপালট হয়ে যায়। হঠাৎ করে তীব্র শারীরিক অসুস্থতায় মালবিকার মিসকারেজ হয়ে যায়। তার কোল খালি করে পৃথিবীর আলো দেখার আগেই হারিয়ে গেল তাদের অনাগত সন্তান। মালবিকার মানসিকভাবে একেবারে ভেঙে পড়ল, তার চোখের জল শুকায় না। আর ঘটনা আর ঘটনাটাই মালবিকার শাশুড়ি স্কুলে যাওয়া আর পড়াশোনার খাটুনিকেই দায়ী করলেন। সাফ জানিয়ে দিলেন, এই লেহাপড়ার শখে আমার ফুলার কপালটা ফুলল। অহন্তিকা ঘরের বউয়ের স্কুলে যাওয়া একেবারে বন্ধ। দিন রাত ঘরের কোণে তাইকা শরীর ঠিক করব আর খোদার কাছে তওবা করব, স্কুলে গিয়া আর ডং করণ লাগবো না। উসমান এবারও মাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু তিনি এবার পাথরের মতো শক্ত হয়ে রইলেন। অনেক কান্নাকাটি আর উসমানের কথার শেষমেশ শাশুড়ি এইটুকু মেনে নিলেন যে মালবিকা রোজ রোজ স্কুলে যেতে পারবে না, সে শুধু ঘরে বসে পড়াশোনা করবে আর পরীক্ষার সময় হলে গিয়ে পরীক্ষাটুকু দিয়ে আসবে। মালবিকার চেনা স্কুলের বারান্দা, প্রিয় ক্লাসরুমটা এভাবেই তার জীবন থেকে আকস্মিক ঝড়ে দূরে সরে গেল। সন্তান হারানোর তীব্র যন্ত্রণা যখন মালবিকাকে চারপাশ থেকে গ্রাস করতে আসছিল, তখন উসমানের ভালোবাসাই হয়ে উঠল তার বেঁচে থাকার একমাত্র ভরসা। উসমান তাকে কোনোভাবেই ভেঙে পড়তে দেননি। উসমান অবিচল ভরসায় ভর করে মালবিকা নিজেকে সামলে নিল। রোজ স্কুলে যাওয়া না হলেও ঘরের কাজ শেষ করে সে গভীর রাত পর্যন্ত ল্যাম্পের আলোয় বই নিয়ে বসতো, আর এর ফলও মিলল হাতে নাতে। মালবিকা যখন শুধু পরীক্ষার দিনগুলোয় গিয়ে পরীক্ষা দিল, আর তখন দেখা গেল সে আগের চেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে। এভাবেই সুখ দুঃখের দোলাচলে ওসমানের ছায়ায় কেটে গেল বেশ কয়েকটি বছর। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে মালবিকার বয়স তখন 20-এ পা দিয়েছে। কিশোরী মালবিকা এখন এক পূর্ণ বয়সী। এই বয়সে মালবিকার শূন্য কুল আলো করে আবার সেই পূর্ণতাটি ফিরে এলো। সে দ্বিতীয়বারের মতো মা হলো। এবার আর কোনো ঝড় তাদের ছুঁতে পারল না। ফুটফুটে সুস্থ সন্তানের জন্ম দিল মালবিকা।
টুকরো ছাদের মতো কন্যা সন্তান এলো। তখন পুরো পরিবার যেন আনন্দের বন্যা বয়ে গেল। ওসমান সেদিকে মেয়ের মুখ দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি। ওসমান যখন মেয়ের দিকে তাকিয়ে মমতায় মমতায় ডাকলো পূর্ণতা, তখন সবাই এক বাক্যে মেনে নিল। আসলেই তো এই ছোট্ট প্রাণটা আসার পর ওসমানের জীবনটা এক লহমায় পূর্ণ হয়ে গেল। তাদের নিজেদের এক টুকরো পূর্ণতা। দিন যত যেতে লাগলো, ছোট্ট পূর্ণতা বাবার চোখের মনি হয়ে উঠছে। অবাক করার বিষয় হলো, একদম গুটি গুটি পায়ে হাঁটার বয়স থেকে মেয়েটা বাবা ছাড়া আর দুনিয়ার কিচ্ছু বোঝে না। মালবিকা সারাদিন এত যত্ন করে খাওয়া দাওয়াই করায়, অথচ ওসমানের কাজের সময় হলেই পূর্ণতার ছটফটানি শুরু হয়ে যায়। বিকেলের ওসমান যখন ক্লান্ত হয়ে বাসায় ফিরে, ছোট্ট পূর্ণতা সবার আগে দরজার দিকে ছুটে যেত। দরজা খোলার সাথে সাথে বাব্বা বলে ওসমানের পায়ে এসে জড়িয়ে ধরত। সারাদিনের সমস্ত ক্লান্তি ওসমানের একটা হাসিতে কর্পূরের মতো উড়ে যেত। মালবিকা মাঝে মধ্যে কৃত্রিম রাগ দেখিয়ে বলতো, সারাদিন এত কষ্ট করে আগলে রাখি আমি, আর উনি এলেই মা পর হয়ে যায়, শুধু বাবার কাছেই টাকা চায় না। পূর্ণতা তখন বাবার কোলে মুখ লুকিয়ে খিলখিল করে হাসতো। ওসমান মেয়েকে আরো আরো শক্ত করে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলতেন, হবে না কেন, ও তো আমার আম্মা, আমার রাজকন্যা। সারাদিন ওসমানের পিছু পিছু ঘোরা, হাতে হাত ধরে হাঁটা, আর রাতের বুকের মাথা রেখে ঘুমানো, ছোট্ট পূর্ণতার পুরো পৃথিবীটাই যেন তার বাবার চারপাশে। এত সবকিছুর মধ্যেও মালবিকার পড়াশোনার কিন্তু একেবারে থমকে যায়নি। তবে ছোট্ট পূর্ণতার কারণে সে এখন আর আগের মতো পড়াশোনায় সময় দিতে পারে না। মেয়েটা সারাক্ষণ শুধু বাবা আর মাকে খুঁজে। একটু চোখের আড়াল হলেই কেঁদে বাড়ি মাথা করে। তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও মালবিকা খুব বেশি একটা ক্লাস করতে বা বই নিয়ে বুঝতে পারে না। এদিকে পূর্ণতার প্রতি শাশুড়ির অবহেলা, নাত নাত নাতনির মুখ দেখার জন্য যিনি একসময় এত আকুল ছিলেন, পূর্ণতা আসার পর যেন অন্য রূপ নিল। ছোট্ট পূর্ণতাকে তিনি তেমন একটা কোলে নিতেন না, আদর করতেন না। উসমান বা মালবিকা সামনে না থাকলে মুখ ঘুরিয়ে রাখতেন, হয়তো প্রথম সন্তানটি মেয়ে হয়েছে বলেই। তবে এই মেঘাচ্ছন্ন ভাব কাটাতে বেশি দিন সময় লাগলো না। সংসারে আবার নতুন আলো দেখা দিল। পূর্ণতা জন্মের বছর তিনেক কয়েক মাথায় মালবিকার কোল আলো করে আসে ফুটফুটে ছেলে সন্তান। শাশুড়ি তো খুশিতে আত্মভরা। পাড়াময় মিষ্টি বিলাবার ধুম পড়ে গেল। ওসমান তার আদরের ছেলের নাম রাখলো পার্থ। দুই ভাই বোন পিটাপিটি হলেও স্বভাবের দিক থেকে যেন উত্তর আর দক্ষিণ মেরু। ছোট্ট পূর্ণতা দিন দিন বড় হওয়ার সাথে সাথে কেমন যেন ভীতু আর জড়সড় আকৃতির হয়ে উঠল। মেয়েটা লাজুক আর ভীরু যে কেউ একটা কথা বললে সে পাল্টা কথা মুখ ফুটে বলতে পারে না। যে যাই বলুক না কেন সে মাথা নিচু করে মুখ বুজে মেনে নেয়। নিজের কোনো আবদার নেই, কেবল ওসমানের কোলটুকু ছিল তার একমাত্র নির্ভীক আশ্রয়। আর অন্যদিকে পার্থ হয়েছে একেবারে অন্যরকম। বয়স বাড়ার সাথে সাথে তার জেদও পাল্লা দিয়ে বাড়তে লাগলো। যেটা সে একবার চাইবে সেটা যেভাবে হোক তার চাই। তাতে কেঁদে বাড়ি মাথায় করতে হলেও সে পিছপা হবে না। শাশুড়ির অন্ধ স্নেহ আর ছেলের বাড়াবাড়ি রকমের আশকারা তার এই জেদকে আরো বাড়িয়ে দিয়েছিল। হাজারো টানাপোড়েন, শাশুড়ির কড়া নজরদারি আর দুই সন্তানের দেখভালের কঠিন পরীক্ষা পেরিয়ে অবশেষে মালবিকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার পদ লাভ করে। তখন তার দুই সন্তান, দুজনই স্কুলের ছাত্রছাত্রী। রোজ বিকালে ওসমানের হাত ধরে দুই ভাই বোন স্কুল থেকে ফেরে। কিন্তু বিকালের রোদটা সেদিনও উঠেছিল। রোজকার মতো ওসমানের হাত ধরে দুই ভাই বোনের আর স্কুল থেকে ফেরা হলো না। চিরদিনের জন্য শূন্য হয়ে গেল। যে পথ দিয়ে রোজ বিকালে এক চিলতে সুখ হেঁটে আসতো, সেই শক্ত হাত দুটো পূর্ণতা আর পারত আর কোনোদিনও ছুঁতে পারবে না। সবাই অইতি অন্ধকারে ভাসিয়ে দিয়ে ওসমান যে আকাশের আকাশের তারা হয়ে গেছে। ফিডে কি গল্প যায় না আপনাদের রেসপন্স। পূর্ণতা নড়তে গিয়েও থেমে গেল। টান লাগতে চোখ মেলে তাকালো সে। ঘর তখন আদো অন্ধকার। কয়েক সেকেন্ড কিছুই বুঝতে পারল না। তারপরে টের পেল সে ওয়াজানের বুকের ভেতর গুটিসুটি মেরে আছে। চমৎকার পুরুষালী সুবাসটা আসছে তার পূর্ণতার সেনা।
লোকটা একটা ভারী হাত তার কোমরে জড়িয়ে ধরে নিজের শরীরের সাথে শক্ত করে মিশিয়ে রেখেছে। পূর্ণতা নিজের কপালটা কুঁচকে একটু ভাবার চেষ্টা করলো। প্রতিদিনের ঠিক এই এক কাহিনী। রাতে যখন ওরা ঘুমোতে যায় তখন পূর্ণতা বিছানার এক প্রান্তে আর ওয়াজানের জন্য আরেক পাশে শুয়ে থাকে। মাঝখানের দূরত্বটা দেখে মনে হয় যেন দুজনের দুই মেরুর বাসিন্দা। অথচ প্রতিটা সকাল হতে এই নিয়ম কি অদ্ভুত উলটপালট ঘটে যায়। ঘুমের ঘোরে কখন যে পূর্ণতা গুটিসুটি লোকটার বুকের ভেতরে সে দিয়ে যায়, আর কখন যে ও ওয়াজানের বুকের নিজের বাহুবন্ধন এভাবে আগলে নেয়, তার তার হিসেব পূর্ণতা মিলাতেই পারে না। প্রথম পূর্ণতা খুব অস্বস্তি পেত, লজ্জাও লাগতো ভীষণ, কিন্তু এখন উষ্ণতাটা কেমন যেন অভ্যাস হয়ে গেছে। পূর্ণতা আলতো করে নিজের মাথাটা একটু উপরে তোলার চেষ্টা করলো, কিন্তু ওয়াজানের শক্ত বাহুবন্ধন তাকে আরো গভীরভাবে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঘুমের ঘুরে ওয়াজান অস্পষ্ট শব্দ করে পূর্ণতার কোমরে থাকা হাতের মুঠিটা আরো শক্ত করলো। ওর তপ্ত নিঃশ্বাস আর পূর্ণতার কপালে এসে আছড়ে পড়েছে। পূর্ণতা আর নড়াচড়ার চেষ্টা না করে চুপচাপ ওভাবেই শুয়ে রইল। প্রতিটা সকালের এই চেনা দৃশ্যটা তাকে অদ্ভুত অদ্ভুত দ্বিধায় ফেলে দেয়। সে চোখ তুলে ওয়াজানের ঘুমন্ত মুখের দিকে তাকালো। কপালে এসে পড়া চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিয়ে ইচ্ছে করলো পূর্ণতার, কিন্তু সাহস হলো না। তখনই ওয়াজানের চোখের পাতা দুটো সামান্য কেঁপে উঠল। পূর্ণতা তড়িঘড়ি করে নিজের চোখ বন্ধ করে ফেলল। সে যেন গভীর ঘুমে মগ্ন। ওয়াজান চোখ না মেলেই ঘুমের জড়তা মাথায় ভারী ভারী গলায় ফিসফিসিয়ে বলে উঠল, জেগে জেগে ঘুমানোর অভিনয়টা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না পূর্ণতা। পূর্ণতার চোখ দুটো বন্ধ করে সে সে কামড় বসালো নিজের ঠোঁটে। ইস, ধরা পড়ে গেল। লোকটা কি তবে আগে থেকেই জেগেছিল? ধরা পড়ে যাওয়ার তীব্র লজ্জায় চোখ দুটো বন্ধ অবস্থাতেই আরো কুঁচকে গেল পূর্ণতার। সে মরিয়া মরিয়া হয়ে ঘুমের ভান ধরে রইল। ওয়াজান এবার চোখ মেলল। চোখের কোণে ঘুমের আবেশ তখনও মাখানো। কোমরের বাঁধনটা একটু চুলও আলগা করে না। সেই এক চুলও আলগা করে না। সে নিজের অন্য হাতটা বাড়িয়ে পূর্ণতার গালের উপর লেপ্টে থাকা চুলগুলো আলতো করে কানের পিছনে গুজে দেয়। একটু ঝুঁকে আবার ফিসফিসিয়ে বলল, চোর চোর কখনো এভাবে ঘুমায়? আর কোনো উপায় না দেখে পূর্ণতা পিট করে চোখ মেলল। চোখ পড়ল ওয়াজানের গভীর কালো চোখের মণি দুটোর দিকে। পূর্ণতা নিজের আমতা আমতা ভাবটা ডাকতে একটু রেগে যাওয়ার ভান করলো। গাল দুটো ফুলিয়ে ওয়াজানের বুক থেকে মাথাটা সামান্য উঁচিয়ে বলল, আমি মোটেও অভিনয় করছিলাম না। আপনি সারাক্ষণ মানুষের উপর গোয়েন্দাগিরি করেন কেন? সরুন তো। বিছানা থেকে নামার সময় পূর্ণতা একটু ইতস্ততা করছিল। মচকে যাওয়া পাটা আবার ব্যথায় টনটন করে ওঠে কিনা, কিন্তু মেঝেতে সাবধানে পা ফেলতে ও অবাক হয়ে গেল। ব্যথাটা একদম উধাও। ওয়াজানের বরফ দেওয়া আর মালিশটা আসলেই ম্যাজিকের মতো কাজ করেছে। অফিসের জন্য ওয়াজান বের হতে পূর্ণতা দুটো পায়ে লাবণীর রুমে চলে গেল। ঘরে ঢুকতে ওর মনটা দমে গেল। বিছানায় জিয়ান শুয়ে আছে। ওর গোলগাল মিষ্টি মুখটা জ্বরের ঘোরে একদম লাল হয়ে উঠেছে। দিনের বেলা জ্বরটা তাও একটু কমে, কিন্তু রাত হলেই কেমন যেন হুড়মুড়িয়ে বেড়ে যায়। লাবণীর দিকে তাকিয়ে বলল, ওকে ভালো কোনো চাইল্ড স্পেশালিস্ট দেখাও। লাবণী দীর্ঘশ্বাস ফেলে হাই জানায়, হ্যাঁ, আমিও ভাবছি আজকে হসপিটালে নিয়ে যাব। পূর্ণতাও আর দেরি করতে দিল না। লাবণীর সাথে তৈরি হয়ে জিয়ানকে কুলে তুলে নেয়। হাসপাতালে গিয়ে অবশ্য বেশ খানিকটা সময় লেগে গেল। এটা সিজনাল ভাইরাল ফিভার, বাচ্চাদের এখন ঘরে ঘরে হচ্ছে। ডাক্তারের আশ্বাসে লাবণীর মন হালকা হলো। ফার্মেসি থেকে ওষুধগুলি নিয়ে ওরা যখন পার্কিং লটের দিকে এগিয়ে এলো, তখন জিয়ান লাবণীর খুলে ঘুমিয়ে পড়েছে। লাবণীকে গাড়ির পেছনের সিটে সাবধানে বসিয়ে দিয়ে পূর্ণতা বলল, আপু তুমি গাড়িতে বসো, আমি একটু আসছি। লাবণীর ক্লান্ত গলায় গলায় শুধু বলল, আচ্ছা। পূর্ণতা আর এক মুহূর্ত দেরি করলো না। দ্রুত পায়ে সামনের দিকে হেঁটে যেতে লাগলো। দূরত্ব যতই কমছিল, ওর ভিতরের সন্দেহ ততই বিশ্বাসে রূপ নিচ্ছিল। ও নীল শার্ট পরা ওই আর কেউ নয়, পার্থ। ও এখানে কি করছে? ক্লাস ফাঁকি দিয়ে সামনে দাঁড়িয়ে কার সাথে কথা বলছে ও? পূর্ণতা নিজের হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। একদম কাছাকাছি পৌঁছে ও একটু জোরে ডাক দিল, পার্থ, এই পার্থ।
চেনা কণ্ঠস্বর শুনে পার্থ জট করে পেছনে ফিরে তাকায়। পূর্ণতাকে এভাবে হুট করে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ওর চোখে দুটো যেন কুটোর থেকে বেরিয়ে আসার দশা হলো। পুরো আকাশ থেকেই পড়েছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল ওর। বিস্ময় আর ধরা পড়া ধরা পড়ে যাওয়ার ভয় ওর মুখে ফুটে উঠল। সে তুতলাতে তুতলাতে বলল, আপু তুমি এখানে? তুই এখানে?" পূর্ণতার কথাগুলো মাঝে মধ্যে আটকে গেল। পার্থর মুখের দিকে তাকিয়ে পূর্ণতার বুকের ভেতর আতঙ্কে কেঁপে ওঠে। পার্থ ডান দিকের চোয়ালটা বিশ্রীভাবে ফুলে আছে। ঠোঁটের কোণটা কেটে গিয়ে সেখান থেকে রক্ত জমাট বেঁধে লালচে হয়ে গেছে। চোখের নিচে আর গালে স্পষ্ট কালশিট পড়া মারের দাগ। ছোট ভাইয়ের এমন রক্তাক্ত বিধ্বস্ত মুখ পূর্ণতা আর জীবনে কোনোদিন দেখেনি। সে কাঁপতে কাঁপতে আর এক পা এগিয়ে এসে পার্থের জখম হওয়া মুখটায় হাত দিতে গেল, কিন্তু যন্ত্রণায় ভাইয়ের হাতটা মাঝে মধ্যেই থমকে রইল। মুহূর্তের মধ্যে চোখ দুটো নোনা জলে ভরে উঠেছে। পূর্ণতা কান্না বেজায় বলে উঠল, এ কি অবস্থা তোর পার্থ? তোকে কে মেরেছে এমন করে? কে করেছে এই কাজ? পার্থ বোনের চোখের পানি দেখে আরো বেশি ভয় পেয়ে গেল। সে চট করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করে আমতা আমতা করে বলল, আর কিছু না আপু, তুমি শুধু শুধু চিন্তা করছো, ও কিছু না। মিথ্যে বলবি না পার্থ। মুখের এই দাগগুলো কি এমনি এমনি হয়েছে? সত্যি করে বল, কি হয়েছে তোর সাথে? কার সাথে ঝামেলা করেছিস তুই? পূর্ণতার তীক্ষ্ণ দৃষ্টির সামনে আর চোখ মেলাতে পারল না। সে চট করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে শার্টের হাতা দিয়ে কপাল আর ঘাড়ের ঘাম মুছল। বোনের করা প্রশ্নে মুখে নিজেকে সামলানোর চেষ্টা করে একটু বিরক্ত ভঙ্গি করে বলল, বললাম তো কিছু হয়নি। রাস্তা দিয়ে আসার সময় ওই মোড়ে পড়ে গিয়েছিলাম। শুধু শুধু তিলকে তাল করছো আপু। পাত্তর পাত্তর খাঁচা আর সাজানো মিথ্যে কথা শুনে পূর্ণতার ভেতরটা মোচড় দিয়ে উঠল। রাগে অভিমানে নিঃশ্বাস ভারী হয়ে এলো। পড়ে গেলে কি কারোর চোয়াল এভাবে ফুলে ওঠে? ঠোঁটের কোণ কেটে কালচে হয়ে যায়? চোখের নিচে এমন আঘাতের চাপ জমে? সে পার্থের মুখোমুখি দাঁড়িয়ে ওর থুতনিটা ধরে জোর করে মুখটা নিজের দিকে ফেরালো। তার চোখ চোখ দুটো আবার জলে ভরে এলো। তাকিয়ে গম্ভীর গলায় বলল, এত বড় হয়ে গেছিস যে এখন আমার চোখে চোখ রেখে মিথ্যা বলতেও শিখে গেছিস? মেহগুনি গাছটার মগডালে কয়েকটা কাক বসে একটানে কা কা করে ডেকে চলেছে। তাদের সে কর্কশ শব্দও যেন পূর্ণতার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সে বারান্দায় কাঠের চেয়ারটায় গুটিসুটি মেরে বসে আছে, দুটো হাত রেলিংয়ের ওপর আড়াআড়ি করে রাখা, আর তার উপর চিবুকটা টেকিয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। কতক্ষণ ধরে সে এভাবে পাথরের মতো বসে আছে পূর্ণতা নিজেও তা জানে না। দুপুরের ছড়া রোদ মেরে গিয়ে এখন চারিদিকে একটা মলিন বিকেলের আলো ছড়িয়ে পড়েছে। বারান্দার হালকা ঠান্ডা হাওয়া দিলেও পূর্ণতার বুকের ভেতরটা উত্তাপ তাতে একটুও কমছে না। কিয়ংকত এভাবে ঝুলে মেরে বসে থাকার এই পূর্ণতা রেলিং থেকে চিবুকটা তুলে উঠে দাঁড়ায়। শরীর আর মন দুটোই কেমন যেন ভারী হয়ে টেকছে। একটু আগে লাবণী চলে গেছে তার শ্বশুরবাড়িতে। দুপুরের পরই লাবণী নিজের নিজের নিজে গাড়ি নিয়ে এসেছিল বৌমা আর নাতিকে ফিরিয়ে নিয়ে যেতে। ওয়াজান তখন বিছানার আধশোয়া হয়ে ল্যাপটপে কিছু একটা দেখছে। পূর্ণতা এতক্ষণ দরজার কাছে দ্বিধা ভরে দাঁড়িয়েছিল, এবার পায়ে পায়ে কিছুটা এগিয়ে এলো। কাল সারাটা বিকেল সে যে অস্বস্তির মধ্যে কাটিয়েছে, তার একটা সুরাহা হওয়া দরকার। ওয়াজানের গম্ভীর চোখের দিকে তাকিয়ে পূর্ণতা আমতা আমতা করে বলল, আমাকে একটা সাহায্য করবেন? ওয়াজান কোনো কথা না বলে শুধু ওর মুখের দিকে তাকালো। পূর্ণতা আবার বলল, পার্থকে হোস্টেলে দিয়ে দিব ভাবছি। ওয়াজান ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করলো, হঠাৎ কেন? পূর্ণতা আর কোনো কিছু আড়াল না করে সব খুলে বলতে শুরু করে। আসলে কাল পার্থের সাথে দেখা হয়েছিল। ওর মুখের অবস্থা খুব খারাপ। মারপিট করে এসেছে ও। অজান কিছু বলে না, শুধু শান্ত চোখে শুনতে লাগলো। পূর্ণতা বলে চলল, এলাকার একটা ছেলে নাকি পার্থকে জোর করে বলেছিল বাইকটা চালাতে, কিন্তু পার্থ তো বাইক চালাতে পারে না।
ও তখন সরাসরি না বলে দেয়, এটাই নাকি ওই ছেলের অহংকারে লেগেছে। এটা কি ওরা দোষ বানিয়ে পার্থর উপর চড়াও হয়, ওকে মারধর করে। তবে পার্থ চুপ করে থাকেনি, ওদেরও পাল্টা মেরেছে। এখন যদি আবার আসে ওকে মারতে। ওয়াজান পূর্ণতাকে প্রথম দেখেছিল ভার্সিটিতে, পরনের তার স্কুল ইউনিফর্ম। পরীক্ষা শেষ করে ভার্সিটির মেন গেটের সামনে এসে দাঁড়িয়েছিল। বুকের কাছে শক্ত করে চেপে ধরা একখানা ফাইল, যাতে তার রোল নম্বর আর অ্যাডমিট কার্ড সযত্নে রাখা। ওয়াজান এতক্ষণ নিজের বাইকটায় হেলান দিয়ে অলস ভঙ্গিতে বসেছিল। ম্যাম ওকে ডেকে বলেছিল কি একটা দরকারি কাজে যেন ওর একটু সাহায্য লাগবে। সে বাইক নিয়ে গেটের সামনে অপেক্ষা করছিল। আশেপাশে চেনা অচেনা অনেকে যাতায়াত করছে বটে, তবে এই মেয়েটার ধারে কাছে কেউ নেই। ভর তপ্ত রোদের মাঝে এই মেয়েটা কার জন্য ওভাবে দাঁড়িয়ে আছে, তাও এবার একদম একা। বয়ফ্রেন্ড থাকলে ততক্ষণে এসে পড়তো। ওয়াজান একবার চারপাশটা ভালো করে দেখে নিল, তারপর রাশভারী গলায় শোধালো, এই মেয়ে, এখানে এভাবে একা দাঁড়িয়ে আছো কেন? আচমকা অপরিচিত যুবকের গলার আওয়াজ পেয়ে পূর্ণতা চমকে ওঠে। সে ভয়ার্ত হরিণীর চোখ এক পলক ওয়াজানের চোখের দিকে তাকালো, কিন্তু চোখের পলক ফেলতেই যেন ভয় আর সংকোচ তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। অপরিচিত একটা ছেলের প্রশ্নের কি উত্তর দেবে তা ভেবে না পেয়ে সে দ্রুত নিজের চোখ দুটো নামিয়ে নিল। এক মুহূর্তের জন্য ওয়াজানের দিকে চেয়ে আবার ঝট করে মুখ ফিরিয়ে নিল সে। ঠোঁট দুটো শক্ত করে চেপে রইল, মুখে ফুটল না কোনো শব্দ। অদ্ভুত আর চরম উদাসীন প্রত্যুত্তর ওয়াজান মোটেও আশা করেনি। সাধ করে কথা বলে এভাবে কোনো জবাব না পেয়ে তার পুরুষালী অহংকার যেন একটু লাগলো। সে নিজের ভ্রু দুটো কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে পূর্ণতার নতমুখী শান্ত অবয়বটার দিকে তাকিয়ে রয়। পূর্ণতা। চেনা কণ্ঠস্বর পেয়ে পূর্ণতা জট করে তাকায়। মালবিকা দৃঢ়পায়ী মেয়ের কাছে এগিয়ে এলেন। পূর্ণতার মাথায় হাত রেখে কোমল গলায় বললেন, পরীক্ষা কেমন হয়েছে? পূর্ণতা মায়ের দিকে চেয়ে সংক্ষেপে উত্তর দিল, ভালো। মালবিকা একটু মালবিকা এক টুকরো স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তার এই ছেলে মেয়ে দুজনেই পড়াশোনা বরাবরই ভালো, মেধাবী। পূর্ণতা মায়ের শাড়ির আঁচলটা একটু টেনে ধরে বলল, এখন চলো বাড়ি যাই। মালবিকা একটু ইতস্তত করে বললেন, আমি তো এখন যেতে পারবো না। আমার ডিপার্টমেন্টে জরুরি একটা মিটিং আছে, শেষ হতে অনেক দেরি হবে। তুমি এক কাজ করো, ওয়াজানের সাথে যাও, ও তোমাকে সাবধানে বাড়িতে পৌঁছে দেবে। এতক্ষণ ধরে ওদের মা মেয়ের কথোপকথন খুব মনোযোগ দিয়ে শুনছিল ওয়াজান। ম্যামের মুখে পূর্ণতার নামটা শুনতে তার ভিতরের সবটুকু কৌতূহল চমকে রূপ নিল। মেয়েটা তাহলে আর কেউ নয়, তাদেরই ম্যামের মেয়ে। পার্থক্যর মাঝে মাঝে বাড়িতে নিয়ে আসলেও পূর্ণতাকে কোনোদিনও এই ক্যাম্পাসে আনেননি, তাই ও আজানও আগে কখনো দেখেনি। মালবিকার কথা শোনা মাত্রই পূর্ণতার ফর্সা মুখখানা বয়ে ছুটে একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে প্রথমে আর্যকে দূর থেকে বাইকে হেলান দিয়ে থাকা ওয়াজিনের দিকে তাকালো, তারপর মায়ের দিকে ফিরে তীব্র আকুলতা নিয়ে মাথা নাড়ল। চেনা ভীরু স্বভাব ঝেড়ে ফেলে সে এবার প্রায় জেদ ধরা বলার মতো করে বলল, আমি ওই লোকের সাথে যাব না মা। মেয়ের অসম্মতি দেখে মালবিকা একটু কঠোর হলেন। তিনি পূর্ণতার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে দৃঢ় গলায় বললেন, কেন যাবে না? এই বর্তপুরে তোমাকে আমি এভাবে একা বাড়ি ফিরতে ছাড়তে পারবো না। আমারই ভুল হয়েছে আজ তোমাকে এখানে আসতে বলা। যাই হোক, এখন আর কোনো কথা নয়, তুমি ওর সাথেই যাবে। মায়ের অনড় সিদ্ধান্ত শুনে পূর্ণতা আর কোনো কথা বাড়ানোর সাহস পেল না। তাই তার ভীরু মনটা মায়ের অবাধ্য হওয়ার কথা ভাবতেই পারে না। সে শুধু বড় বড় চোখ করে একবার মায়ের দিকে আর পরক্ষণেই বাইকে হেলান দিয়ে থাকা ওয়াজিনের দিকে তাকাতে লাগলো। তার ভরসা কপাল তখন বিন্দু বিন্দু উদ্বেগের ঘাম ঝরে উঠছে। মালবিকা ওয়াজানের দিকে তাকিয়ে হেসে বললেন, ওয়াজান, ও তো একা কখনো ওভাবে বের হয় না, তাই একটু ইতস্তত করছে। তুমি একটু সাবধানে ওকে বাড়ি পৌঁছে দিও। ওয়াজান ততক্ষণে বাইকটা সোজা করে স্টার্ট দিয়েছে।
কথার জবাবে সে বিনীতভাবে মাথা ঝাঁকিয়ে বলল, আপনি একদম চিন্তা করবেন না। পূর্ণতা যেন এক পা এগোয় তো দুই পা পেছায়। জড়সড় হয়ে অনেকখানি দূরত্ব বজায় রেখে সে ওয়াজনের বাইকের পিছনে গিয়ে বসে। মনে মনে ভাবছে কখন এই পথটুকু শেষ হবে আর কখন সে নিজের চেনা ছাদ দেওয়ালের ভিতরে যাবে। বাড়ির সদরে এসে ওয়াজান বাইক থামায়। তখন পূর্ণতা প্রায় এক প্রকার লাফিয়ে বাইক থেকে নেমে পড়ল। ওয়াজানের দিকে তাকিয়ে সৌজন্যতামূলক ধন্যবাদ জানানোর কথা বা বিদায় নেওয়ার প্রকাশ করার সাহস তার তার অবদ্ধ মন তখনও জোগাতে পারল না। হন হন করে পা চালিয়ে চলে যাচ্ছিল, কিন্তু তখনই পেছনের রাশভারী কণ্ঠস্বর শুনে তার পায়ের গতিতে থমকে যায়। ওয়াজান বাইকের উপর বসে দুই হাত হ্যান্ডেলে রেখে বলল, আশ্চর্য, এবার গড়ে আসবার কথাও কেউ বলে না। ওয়াজানের আচমকা দাবিতে পূর্ণতার জন্য মহাবিপাকে পড়ল। কথা না বাড়িয়ে ঝটপট কোনোমতে উম, গড়টা ঘুরিয়ে আড়ষ্ট গলায় শুধু বলল, আসুন। তার এইটুকু নিমন্ত্রণে কাজ হয়ে গেল। ওয়াজান বাইকটা স্ট্যান্ড করিয়ে লক করে দৃঢ় পায়ে পূর্ণতার পেছনে পেছনে বাড়ির ভিতরে আসে। পূর্ণতা আগে আগে হন হন করে ঘরের মূল দরজা ঠেলে ভিতরে ঢুকতেই ড্রয়িং রুমে বসা দাদির একদম মুখোমুখি হয়ে গেল। তার চেনা করা নজরদারি আর কুতকুতে স্বভাব এখনো কমেনি। পূর্ণতার ঠিক পিছনেই অচেনা জোয়ান ছেলেকে ঢুকতে দেখে তার দুই ভুরু কুঁচকে গেল। তিনি সোফা থেকে উঠে সোজা পূর্ণতার কাছে এগিয়ে গেলেন। তারপর তার নাক সিটিয়ে চড়া গলায় শুধরালেন, এই ছেলে ক্যাডারে তুই পূর্ণতা? এ ছেলে ক্যাডারে পূর্ণতা? প্রশ্নের মুখে পড়ে পূর্ণতার ভেতরে কেমন এক অদ্ভুত চপলতা ভর করল। নিজেকে ভীরু স্বভাবটাকে এক নিমেষের জন্য লুকিয়ে ফেলে সে দাদির দিকে চেয়ে মিষ্টি হাসি হাসল। অতঃপর নিজের ঘরের দিকে হেঁটে যেতে যেতে বেশ চটুল চটুল গলায় বলল, তোমার জামাই। জরুরি মিটিং শেষ করে মালবিকা যখন ঘরে ফিরলেন তখন ঘড়ির কাঁটা বেশ কয়েকটা ঘন্টা পেরিয়ে গেছে। ক্লান্ত শরীর ড্রয়িং রুমে পা রাখতেই দেখলেন তার শাশুড়ি সোফায় একদম শক্ত মুখে বসে আছেন। মালবিকাকে দেখা মাত্রই তিনি চড়া গলায় বলে উঠলেন, ফিরলা তো? বলি, ঘরের দিকে একটু নজর আছে? তোমার ওই মাইয়া দিন দিন যে কেমন বেয়াদব আর মুখে মুখে তো তর তরপানি শিখতেছে, সেদিকে কারোর খেয়াল নাই? এমন বিনা মেঘে বজ্রপাতের মতো কথা শুনে মালবিকার মনে মনে বেশ বিরক্ত হলেন। তবে অভ্যাসবশত তিনি কোনো তর্কে গেলেন না। শাশুড়ির দিকে এক পলক শান্ত চোখে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি সোজা নিজের শোবার ঘরের দিকে পা বাড়ালেন। আগে জানা তার দরকার আসলে কী ঘটেছে। রুমে ঢুকিয়ে তিনি দেখলেন পূর্ণতা আর তার চাচাতো বোন বিছানায় পাশাপাশি বসে খুব মনোযোগ দিয়ে টিভিতে কোনো এক অনুষ্ঠান দেখছে। মায়ের গম্ভীর মুখখানা দেখে পূর্ণতার টিভি দেখে চোখ সরিয়ে একটু সোজা হয়ে বসে। মালবিকা মেয়ের দিকে এগিয়ে কিছু একটা পরখ করে বললেন, পূর্ণতা, তুমি দাদিকে কিছু বলেছ? মায়ের আচমকা প্রশ্নে পূর্ণতা এক মুহূর্তের জন্য থতমত খেয়ে গেল। পরক্ষণে আলতো করে ডানে বামে মাথা নাড়ালো, নিচু সুরে বলল, না তো মা। পূর্ণতার চোখে মুখে অবোধ সরলতা খেলা করছিল যে মালবিকা যেন কিছু বুঝতে পারলেন না। এর মধ্যে বেশ অনেকগুলো দিন কেটে গেছে। সময়ের চাকা ঘুরে যাওয়ার সাথে সাথে সম্পর্কের ভেতরে সেই চোর-পুলিশ খেলা আর ছোটখাটো অভিমানের মেঘগুলোও একটু একটু করে থিত হয়েছে। পূর্ণতা পূর্ণতা দোয়া ওঠা গরম কফি নিয়ে দোতলায় সিঁড়ি ভেঙে ভেঙে উপরে ওঠে। ঘরের দরজার পূর্ণতা ঠেলে ভিতরে ঢুকতে ঢুকতে একটু আয়েসি গলায় বলে উঠল, মিস্টার জান, আপনি আপনার কফি। ঘরটা তখন একদম ফাঁকা। বিছানার ল্যাপটপের টেবিলে সব কা কা করছে। ওয়াজান এই মুহূর্তে ঘরে নেই, সে নিচে লাউঞ্জে বসে আছে হয়তো। পূর্ণতা কফির মগটা টেবিলের উপর নামিয়ে রেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস লোকটা ঘরে ছিল না। ওয়াজান সামনে থাকলে কি আর পূর্ণতা এত সাহস হতো যে সামনাসামনি তাকে ডাকবে? কফির মগটা ঠিকঠাক জায়গায় রেখে দ্রুত পায়ে ঘর থেকে নিচে নেমে আসে।
বিয়ে হয়ে এই বাড়ি আসার পর আজকে সে প্রথমবার রান্নাঘরে ঢুকেছে। এতদিন রান্নাবান্নার দায়িত্বটা ফাতেমা বেগম নিজেই সামলেছেন। পূর্ণতাকে তেমন একটা কিছুই করতে দেননি। কিন্তু আজ পূর্ণতা নিজেই জোরাজুরি করে রান্নার হাল ধরেছে। রান্নার সময় প্রতিটি পদে সে কতটা যে যত্ন আর সতর্কতা দেখিয়েছে তা কেবল সে নিজেই জানে। বিশেষ করে লবণের ব্যাপারটা নিয়ে ওর সবচেয়ে বেশি ভয় ছিল। লবণের পরিমাণ একটু এদিক ওদিক হলে তো আর বাড়ির কেউ মুখ তুলতে পারবে না। ফাতেমা বেগম চামচ দিয়ে একটুখানি ঝোল মুখে তুলে স্বাদটা বোঝার চেষ্টা করলেন। পূর্ণতা তখন আর চোখে শাশুড়ির মুখে অভিব্যক্তি লক্ষ্য করছে। ঝোলটা মুখে দিয়ে ফাতেমা বেগমের গম্ভীর মুখটা নিমিষে সহজ হয়ে গেল। তিনি চামচটা নামিয়ে রেখে পূর্ণতার দিকে তাকিয়ে চৌড়া হাসি দিলেন। একদম ভালো হয়েছে, লবণ ঝাল সবকিছু ঠিকঠাক। ফাতেমা বেগমের প্রশংসা শুনে পূর্ণতার বুকের ওপর থেকে যেন বড় একটা পাথর নেমে গেল। এতক্ষণে সমস্ত ক্লান্তি আর ভয় এক পলকে উধাও হয়ে সেখানে তৃপ্তির হাসি ফুটে উঠল। ডাইনিং টেবিলে তখন আব্দুল সাহেব এসে বসেন। তারপর ওয়াজান চেয়ার টেনে বসে। পূর্ণতা তখন প্লেট বাটি গুটিয়ে টেবিলে খাবার বাড়ছে। পাতে গরম ভাত আর ধোয়া ওঠা গরুর মাংসের ঝোল তুলে দিচ্ছিল। তখন ফাতেমা বেগম মুচকি হেসে বললেন, আজ কিন্তু তরকারি মুখে দিয়ে খুব সাবধানে মন্তব্য করিস। আজকের রাঁধুনি আলাদা। অজান ভাত মাখতে মাখতে একবার চোখ তুলে পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতা তখন ইচ্ছে করে ব্যস্ততা দেখিয়ে পানির জগটা সোজা করতে লাগলো। ওর সন্ধানী দৃষ্টির মুখোমুখি হতে না হয়। এর মাঝে আব্দুল সাহেবকে মন্তব্য করলেন, মাশাআল্লাহ, রান্নাটা চমৎকার হয়েছে। বাড়ির রান্নার স্বাদ তো এতদিন একই রকম ছিল, আজকে একটু ভিন্ন স্বাদ পেলাম। কিন্তু এত কিছুর মাঝেও পূর্ণতা আসল মনোযোগ ছিল টেবিলের অন্য পাশে। সেখানে ওয়াজান শান্ত মনে কোনো তাড়া ছাড়াই খেয়ে যাচ্ছে। লোকটার মুখের অভিব্যক্তি বরাবরের মতোই দুর্বোধ্য, না ভালো না মন্দ। সকাল থেকে কত কষ্ট করেছে সে। পূর্ণতা বারবার আর চোখে ওর দিকেই তাকাচ্ছে। ডাগর চোখ দুটো চাতক পাখির মতো অধীর আগ্রহে চেয়ে আছে একটা মাত্র ইতিবাচক মন্তব্যের আশায়। ফাতেমা বেগমের ওয়াজানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি রে, কেমন হয়েছে বলবি না? অজান গ্লাসটা নামিয়ে রেখে গম্ভীর গলায় বলল, লবণ জাল ঠিকঠাক আছে, তবে মাংসটা আর একটু নরম হতে পারত। কথাটা বলেই অজান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। পূর্ণতার মুখের চিলতে হাসিটা মুহূর্তেই উবে গিয়ে সেখানে রাগের মেঘ জমে উঠল। ব্যাস, এত কষ্ট করে রান্না করার পর এইটুকুই? এটা একটা ভালো কথাও না, অথচ সবাই ভালো বললো আর এই কিটকিটে স্বভাব মানুষটার কেমন কমতিই চোখে পড়লো। মনে মনে একশোটা কথা শুনিয়ে দিল ওয়াজানকে, কিন্তু বাইরে কিছু বলল না, শুধু ঠোঁট দুটো শক্ত করে চেপে রাখলো। আপু, আপু, পার্থর কণ্ঠ। পূর্ণতা দ্রুত ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়াতেই নিচের দৃশ্যটার দিকে ওর চোখ দুটো ছানা ভরা। সামনে একটা চকচকে কুচকুচে কালো রঙের নতুন বাইক নিয়ে স্টাইল করে বসে আছে পার্থ। পূর্ণতাকে বেলকনিতে দেখে হাত নেড়ে বেশ চড়া গলায় ডাকলো, নিচে আসো আপু, তোমাকে নিয়ে আজ একটু ঘুরতে যাব। ছোট ভাইয়ের কাণ্ড আর আনন্দের চোট দেখে পূর্ণতার ঠোঁটের কোণেও চৌড়া হাসি ফুটে উঠল। ওর ভিতরে সব দুশ্চিন্তা যেন এক পলকে ধুয়ে মুছে গেল। তবে পরক্ষণে ওর মনে খটকা লাগলো, এই বাইকটা কার? বাইকটা ওয়াজানের নয়, আর পার্থর নিজেরও না। ও তো বাইক চালাতে পারতো না, আর এত দামি বাইক ও বা পেলো বা কোথায়? কৌতূহল আর আনন্দ দুটো একসাথে চেপে ধরে পূর্ণতা বলল, দাঁড়া আসছি। ওড়নাটা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। সদর দরজা পেরিয়ে ও তখন পার্থর একদম সামনে এসে দাঁড়ায়। চোখ দুটো শুরু করে জিজ্ঞাসা করে, সত্যি করে বলতো পার্থ, এই বাইক তুই কোথায় পেলি? কার থেকে চেয়ে এনেছিস? পার্থ ওর বাইকের হেলমেটটা ঠিক করতে করতে একগালে হেসে বলল, আরে কেউ দেয়নি, আর কোথাও থেকে চেয়েও আনেনি, এটা বাইয়া দিয়েছে। পার্থর মুখের কথাটা শুনে পূর্ণতার পুরো আকাশ থেকে পড়ল। সে চমকে উঠে জোর থেকে পেছনে ফিরে তাকালো। পিলারে হেলান দিয়ে পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছেন ওয়াজান।
পূর্ণতার বিস্ময়ের সীমা রইল না। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অথচ এই লোকটা তাকে একটা বারো কিছু জানায়নি। কিছুদিন আগে মারপিটের ঘটনার পর যেখানে ও ভাবছিল ওয়াজান কি না কি করে বসে, সেখানে ও সরাসরি বাইকই কিনে দিল। পূর্ণতা ওয়াজানের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে অবাক গলায় বলল, আপনি ওকে এত দামি বাইক কিনে দিলেন কেন? আর আমাকে একটাবার জানানোর প্রয়োজনও মনে করলেন না? ওয়াজান পকেট থেকে হাত বের করে দেওয়াল দেখে পিঠ চালালো। পূর্ণতার এই উত্তেজিত আর বিভ্রান্তর মুখের দিকে তাকিয়ে বেশ ধীরস্থির গলায় বলল, আগে ওর সাথে একটু ঘুরে আসো, ফিরে এসো, বাকি সব কথা বলবো। এর মাঝে পার্থ বাইকের হর্নটা মৃদু বাজিয়ে তাড়া দিল। আরে আপু, জলদি পেছনে এসে বসো তো। পার্থর ডাকে পূর্ণতা আর কথা বাড়ালো না। ওয়াজানের দিকে শেষবার এক পলক তাকালো, সামলে নিয়ে সাবধানে পার্থর নতুন বাইকের পেছনে গিয়ে বসে। পার্থ বাইকের স্টার্ট দিতে ইঞ্জিনটা দারুণ গর্জন করে উঠল। পূর্ণতা শক্ত করে পার্থর কাঁধটা চেপে ধরল। বাইকটা যখন গাড়ির সদর গেট পেরিয়ে পিচ ডালা মোড় রাস্তায় গিয়ে উঠে, তখন বিকেলের এক ঝলক মিষ্টি হাওয়া বইছে। পার্থ খুব সাবধানে বাইক চালাচ্ছে। ও যে গত কয়েকদিনের বেশ ভালোভাবে ড্রাইভিংটা রপ্ত করেছে, তা ওর বসার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে। পূর্ণতা পার্থর পিঠে চাপ দিয়ে একটু জোরেই বলল, কিরে, তুই তো দেখছি বেশ ভালোই চালাচ্ছিস, কবে শিখলি এত সব? পার্থ হেসে বলল, তুমি তো শুধু ভাইয়ার বাইক দেওয়াটাই দেখলে, পেছনের গল্প তো জানো না। ভাইয়া ওনার নিজের ড্রাইভারকে পাঠিয়ে স্পেশাল কেয়ার আমাকে ড্রাইভ করা শিখিয়েছেন। রাস্তার দুই পাশের সবুজ গাছপালাগুলো দ্রুত পেছনে ছুটে যাচ্ছিল। মাথার উপর তখন গোধূলির লাল নীল রঙের আকাশ। পূর্ণতার মনে হলো এতদিন পর তার জীবনের চারপাশে কালো মেঘগুলো একটু একটু করে কেটে যাচ্ছে। যে মেঘগুলো একসময় তার প্রতিটি দিনকে বাড়ি করে তুলতো, প্রতিটি রাতকে দীর্ঘ আর নিঃসঙ্গ করে দিত, সেগুলো আজ আর আগের মতো ভয়ঙ্কর মনে হচ্ছে না। যেন অদৃশ্য কোনো বাতাস এসে একে একে সব অন্ধকার সরিয়ে দিচ্ছে। ঘণ্টাখানেক খোলা বাতাসে ঘুরে নদীর পাড়ে দাঁড়িয়ে ফুচকা খেয়ে যখন ওরা আবার বাড়ির গেটে ফিরে আসে, তখন সন্ধ্যা নেমে গেছে। বাড়ির চারপাশের নিয়ন আলোগুলো জ্বলে উঠছে। পার্থ বাইকটা থামিয়ে বলল, ভাইয়া ভালো আপু, এটা আমি শুধু এই দামি বাইকটা পেয়েছি বলে বলছি না, কিন্তু সত্যি বলছি, তোমার আর কান্না করার কোনো দরকার নেই। এখন থেকে সব ঠিক হয়ে যাবে। একটা চোরা হাসি দিয়ে বাইকটা ঘুরিয়ে মেন গেটের দিকে চলে যায়। পার্থ যাওয়ার দিকে পূর্ণতা অপলক চোখে তাকিয়ে রইল। এই তো সেদিনও পার্থ ওয়াজানের নাম শুনলে এক মুহূর্তের জন্য ওর ভালো লাগতো না। আর আজ সে পার্থ আজ নিজের মুখে ওয়াজানের এমন অপকটে প্রশংসা করে গেল। আর শুধু কি প্রশংসা, একে এত চিন্তা করতেও না বোঝাচ্ছে। মায়ের চলে যাওয়ার পর থেকে পূর্ণতা যে ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছিল, কতটা কেঁদেছিল, তা পার্থ জানতো। বাইকের আওয়াজটা আস্তে আস্তে দূরে মিলিয়ে যেতে পূর্ণতার চোখে কেমন ঝাপসা হয়ে এলো। ওর এই ছোট্ট অবুঝ ভাইটা কবে যে এত বড় হয়ে গেল। রুমে ঢুকে পূর্ণতা প্রথমে শাওয়ার নেয়। তপ্ত রোদ আর ভ্যাপসা গরমের তীব্রতায় পূর্ণতা তখন ভীষণভাবে ক্লান্ত। বেশ খানিকটা সময় নিয়ে বেরিয়ে আসে। একটু এখন একটু ভরসা লাগছে। সে ওয়াজানের সামনে এসে দাঁড়ায়। অনুযোগের সুরে পূর্ণতা বলল, এবার বলুন ওকে বাইকটা কেন কিনে দিলেন? ও যা একগুঁয়ে, এখন তো ওর ঔদ্ধত্য আরো বেড়ে যাবে। ওয়াজান পূর্ণতার দিকে তাকায়। সবে গোসল সেরে বেরিয়েছে মেয়েটা। সদ্য স্নাত সে মুখের অবয়বে তখন অপার্থিব স্নিগ্ধতা লেগে আছে। ভেজা চুলে বেয়ে টপ টপ ঝরে পড়ছে জলের ফোঁটা। মনে হচ্ছে সকালের শিশির ধোয়া কোনো সাদা শাপলা হঠাৎ মানুষের রূপ নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। সে পূর্ণতার হাত থেকে তোয়ালেটা নিজের হাতে নিয়ে নেয়, তারপর তাকে পাশে বসায়। পূর্ণতার চুলের জল মুছে দিতে দিতে ওয়াজান সব শান্ত কণ্ঠে বলল, অতটা সস্তে মনের ছেলে নয় যে একটা বাইক পেয়ে বেয়াদব হয়ে যাবে। শাসন করার জন্য যেমন একটা চাবুক লাগে, ঠিক তেমনি আগলে রাখার জন্য মাঝে মাঝে তাকে একটা আকাশও দিতে হয়। আমি শুধু পার্থকে দিয়েছি যাতে ও ডানা মেলতে পারে, আর কিছু না। পূর্ণতা বিছানার উপর ছড়িয়ে থাকা কাপড়গুলো গুছিয়ে রাখছিল, ছোট ছোট ভাঁজ করে একটার পর একটা সাজিয়ে রাখছে। তখন দরজা খুলে ভেতরে ঢুকে ওয়াজান। সারাদিন অফিস করে ফিরেছে,
চোখে মুখে ক্লান্তির ছাপ, তবুও গম্ভীর ভাবটা একটুও কমেনি। ঘরে ঢুকতে গলার গলার ঠাইটা আলগা করে গলের ঠাইটা আলগা করতে করতে তার দৃষ্টি গিয়ে থামল পূর্ণতার উপর। রমণী একবার তাকিয়েছিল ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে এমন ভাব করল যেন সে ওয়াজানকে দেখেইনি। ওয়াজানের ভ্রু সামান্য উঁচু হলো। কত সাহস! সে ঠাই খুলতে খুলতে পূর্ণতার দিকেই তাকিয়ে রইল। কিন্তু পূর্ণতা যেন আজ ভীষণ ব্যস্ত মানুষ। এই এই কাপড়টা ভাঁজ করছে, ওইটা করছে, আবার রাখছে, একবারও তাকাচ্ছে না তার দিকে। ওয়াজান দৃঢ় পায়ে সামনে এগিয়ে আসে, তবুও পূর্ণতা কোনো ভ্রুক্ষেপ নেই। ওয়াজান এবার গম্ভীর গলায় ডাকল, পূর্ণতা, হুম, এদিকে তাকাও। পূর্ণতা কাপড় ভাঁজ করতে করতেই বলল, ব্যস্ত আমি, দেখছেন না? ওয়াজানের চোখ চিকচিক করে উঠল। মেয়েটা ইচ্ছে করেই তাকে পাত্তা দিচ্ছে না। সে আরো কাছে এসে দাঁড়ালো, এতটাই কাছে যে পূর্ণতা এখন ওয়াজানের পৌরুষালে ঘ্রাণ স্পষ্ট টের পাচ্ছে। তবুও জেদ করে তাকালো না। ওয়াজান নিচু সুরে বলল, সাহস খুব বেড়ে গেছে দেখছি। পূর্ণতা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কোথায়? আমাকে দেখিও না দেখার অভিনয় করছো? পূর্ণতা এবার ধীরে ধীরে মুখ তুলে তাকালো, চোখ দুটো একদম নিরহ করে বলল, আপনি এসেছেন নাকি? অজান কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর হালকা মাথা নেড়ে বলল, অভিনয়টাও ভালো করে শিখে গেছো। পূর্ণতা ঠোঁটের কোণে চাপা হাসি ফুটিয়ে উঠল, কিন্তু সে এটা লুকিয়ে ফেলল। অজান অজান সেটা ঠিকই ধরে ফেলেছে। সে আরো ঝুঁকিয়ে এসে গম্ভীর সুরে বলল, হাসলে কেন? পূর্ণতা বুকের ভেতর দুঃখ করে উঠল, তবুও নিজেকে সামলে বলল, হাসিনি তো। অজান মাথা উঁচিয়ে মুখের কাছে এসে বলল, মিথ্যাও বলো এখন? অজানের এত কাছাকাছি সান্নিধ্যে তার গাল দুটো লজ্জায় অস্তুতিতে কেমন লাল হয়ে উঠল। লোকটার উষ্ণ নিঃশ্বাস তখন ওর মুখের উপর আছড়ে পড়ছে। সে চোখ দুটো পলকের জন্য নামিয়ে নেয়, আবার চট করে কাপড় ভাঁজ করার দিকে মন দেওয়ার চেষ্টা করলো, কিন্তু হাত দুটো কাঁপছে। শাড়ির ভাঁজটা কিছুতেই আর সোজা হচ্ছে না। সে নিজেকে নির্দোষ প্রমাণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে বলল, মিথ্যা মিথ্যা কেন বলবো? আপনার সামনে কি কেউ মিথ্যা বলার সাহস পায়? অজান পূর্ণতার ভীতি জড়ানো অথচ মিষ্টি অবাধ্যতা বেশ উপভোগ করছিল। সে তার এক গাল আলতো পাল্লায় আলতো পাল্লায় টেকিয়ে পূর্ণতাকে নিচের ঘেরা টুপে আটকে ফেলল। চটপটানি দেখতে তার বেশ ভালোই লাগছিল। ওয়াজান গাম্ভীর্য নিয়ে বলল, সাহস পাই কি না সাহস পাই কি না তা তো আমার এই চোখ দুটোই বলে দিচ্ছে। আচ্ছা, সারাদিন আমার কথা একবারও মনে পড়েনি? একটুও না? মালবিকা প্রথম ওয়াজানের কাছে প্রস্তাব রাখে, তখন ছেলেটা সত্যি বিস্মিত হয়েছিল। কিছুক্ষণ যেন কথাই খুঁজে পায়নি। এমন প্রস্তাব সে মোটেও আশা করেনি। মালবিকার এই তাড়াহুড়া আর নিজের উদ্যোগী হওয়ার কারণ তার ডাক্তারি পরীক্ষায় ধরা পড়েছে। ধরা পড়েছে তার দুটো কিডনি বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। শরীর দিন দিন ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। নিজের এই মরণভীতির কথা তিনি কখনো সন্তানদের জানতে দেননি। কিন্তু তার হাতে সময় বড্ড কম। নিজের চোখ বুজার আগে তিনি পূর্ণতাকে নিরাপদ আশ্রয়ে রেখে যেতে চান। ওয়াজানের চেয়ে ভালো ছেলে এই মুহূর্তে আর কেই বা হতে পারে? ওয়াজানকে তিনি অনেকদিন ধরেই চেনেন। সে বিশ্ববিদ্যালয়ের একজন ব্রাইট স্টুডেন্ট আর মার্জিত। যদিও মালবিকা নিজের সাধ্যমতো ওয়াজানের পরিবারের সব খোঁজখবর নিয়েছে। ভদ্র এবং রুচিশীল পরিবার তাদের। মালবিকার যত চিন্তা, যত আকুলতা, সব কেবল মেয়েকে নিয়ে। পার্থ জেদি আর ডানপিটে। দুনিয়ার বুকে নিজের রাস্তা সে ঠিকই বানিয়ে নিতে পারবে, কিন্তু পূর্ণতা, মেয়েটা যে বড্ড ভীরু, বড্ড বেশি লাজুক। পৃথিবীতে সবচেয়ে বেশি আর ভবিষ্যৎ নিয়ে তিনিই উদ্বিগ্ন। সে তার ছোট্ট মেয়েটা, সহজে ভয় পায়, সহজেই ভেঙে পড়ে। উসমানের চলে যাওয়ার পর যে কেবল মায়ের আঁচলটাই চেনে, তাকে এই স্বার্থপর দুনিয়ায় কার ভরসায় একা ফেলে যাবেন তিনি? তাই এতদিন সমস্ত দ্বিধা সরিয়ে রেখে তিনি ওয়াজানের সামনে নিজের মনের কথাটা বলেছিলেন। মালবিকা নিজেই ওয়াজানের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন বলেছিলেন, কিন্তু সেই দিনটি আর কোনোদিন এলো না। তিনি আর বেশি দিন লড়াই করতে পারলেন না। এক নিঝুম রাতে জীবনের সব দেনাপানা চুকিয়ে মালবিকাও ওসমানের দেশে পাড়ি জমালেন। সন্তানদের ফেলে তিনিও আকাশের তারা হয়ে গেলেন।
উসমানীর চলে যাওয়ার পর যে মা ছিলেন পূর্ণতা আর পার্থ একমাত্র বটবৃক্ষ, সে মায়ের আকস্মিক বিদায় দুই ভাই বোনকে এক লহমায় অথই সাগরে ভাসিয়ে দেয়। সেই দিনের পর থেকে পূর্ণতার জীবনটা একটা জীবন্ত নরকে পরিণত হলো। দিনের বেলা সবার সামনে পাথরের মতো স্তব্ধ হয়ে থাকলেও রাত নামলেই ভয়ানক অন্ধকার আর একাকিত্ব তাকে চারপাশ থেকে গ্রাস করতে আসে। মধ্যরাতে যখন পুরো বাড়ি নিঝুম হয়ে যায়, তখন ভয়ের চোটে পূর্ণতার মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। তখন চোখের জল মোছানোর মতো কিংবা পিঠে হাত বুলিয়ে ঘুম পাড়ানির গান গাওয়ার মতো মায়ে যে এই দুনিয়ায় আর নেই। মাত্র কয়েকটা দিন হলো, অথচ এরই মধ্যে দাদির পূর্ণতার জন্য পাত্রী ঠিক করে ফেললেন। মেয়েটা যত দ্রুত সম্ভব বিয়ে দিয়ে বিদায় করতে পারলেই যেন তারা বাঁচেন। ঘটনাচক্রে খবরটা ওহাজানের কানে পৌঁছায়। শুনে সে যেমন চটল তেমনি অবাক হলো। একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল মাত্র কদিন হলো, আর এর মধ্যে ওরা মেয়েটার বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। পরিস্থিতির বুঝে ওয়াজান আর এক মুহূর্ত সময় নষ্ট করেনি। তড়িঘড়ি করে পূর্ণতার সাথে নিজের বিয়ের ব্যবস্থা সমস্ত ব্যবস্থা পাকা করে ফেলে। ফাতেমা বেগম আর আব্দুল সাহেবকে সব ব্যবস্থা করে ফেলার পর বলে, এজন্যই ফাতেমা বেগম ছেলের উপর তার ভীষণ রাগ হয়। কিন্তু ওয়াজান যে ইচ্ছে করে মা-বাবাকে এই প্রথম অবস্থায় সঙ্গ দেয়নি। পূর্ণতার দাদি কোনোভাবেই চাচ্ছিল না। আপত্তির কথা মাথায় রেখেই পূর্ণতার চাচার সাথে সব ব্যবস্থা করে ওয়াজান। টেবিলের উপর কফির মগটা নামিয়ে রেখে পূর্ণতা যেই চলে যেতে যাবে, ওয়াজান ওর হাতটা কফ করে ধরে ফেলে। আচমকা স্পর্শে পূর্ণতা থমকে দাঁড়ায়। ওয়াজান কফির মগের দিকে তাকিয়ে গম্ভীর গলায় প্রশ্ন করল, আজকে কফিতে কি মিশিয়েছ? পূর্ণতার ঠোঁট কামড়ে ধরল, তবে সে আজকে কিছুই মেশায়নি। মাথা নেড়ে মৃদু কণ্ঠে বলল, কিছুই তো না, শুধু কফি আর দুধ। ওয়াজান একদিকে ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। যদি বলি বিশ্বাস করলাম না, আর যদি আবার কোনো কারসাজি থাকে? পূর্ণতা গাল ফুলিয়ে বলল, বিশ্বাস না হলে খাবেন না, ফেলে দিন। ফেলে দিলে কি আমার রাগ কমবে? কমবে না কেন? আপনি তো সবসময় রেগে থাকেন। আপনার ওই রাগী চোখ দুটো দেখতে আমার একটুও ভালো লাগে না। চোখ দুটো সত্যিই এত খারাপ? ভীষণ খারাপ, বড্ড রাগী, সারাক্ষণ শুধু আমাকে শাসন করার বাহানা খুঁজে। ওয়াজান পূর্ণতার চোখের দিকে অপলক তাকিয়ে থেকে নরম গলায় বলল, শাসন না করলে এই চঞ্চল মেয়েটাকে আগলে রাখবো কি করে? তাহলে কফিটা খেয়ে নিন না হয়। বলেই পূর্ণতা চলে যায়। ওয়াজান একা একা কফির মগে চুমুক দিয়ে আপন মনেই আওড়ালো, এই কফির চেয়ে তোমার চোখের ওই অবাধ্য চঞ্চলতা অনেক বেশি কড়া পূর্ণতা। বাইরে তখন ঝুম বৃষ্টি নেমেছে। ঘন কালো মেঘে ঢেকে গেছে পুরো আকাশ, যেন তার সমস্ত সঞ্চিত মেঘ একসাথে ওরা উজাড় করে দিচ্ছে। জানালার কাচ বেয়ে জালের জলের ধারে নেমে যাচ্ছে অবিরাম। বৃষ্টি ভেজা শীতল হাওয়ার সিল্কের পর্দাগুলো আলতো করে দোলাচ্ছে। ঘড়ির কাঁটা তখন রাত ৯টা। পূর্ণতা নীরব হয়ে ঘরে ঢোকে, কিন্তু রুমে ঢুকে দেখলো মৃদু আলোর মাঝে ওয়াজান বিছানায় শুয়ে আছে। তার একটা হাত কপালের সন্ধিস্থলে আড়াআড়িভাবে রাখা। পূর্ণতা ভীষণ অবাক হলো। এমন টাইমে ওয়াজান রাতের খাবারের আগে কখনো বিছানায় গা এলিয়ে দেয় না। হঠাৎ হঠাৎ তুলতুলে স্পর্শে ওয়াজান মৃদু চমকে ওঠে। কপালের ওপর থেকে হাতটা সরিয়ে সে ধীরে ধীরে চোখ মেলল। আবছা অন্ধকারের মাঝে দেখল পূর্ণতা তার দুই হাত ধরে ওয়াজানের ললাট আলতো করে টিপে দিচ্ছে দুপাশ। ওয়াজানকে ওভাবে নিজের দিকে অপলক তাকিয়ে দেখতে দেখে পূর্ণতা কেমন আড়ষ্ট বোধ করলো। সে হাতের আঙ্গুলের গতি না থামিয়ে বলল, অমন করে তাকিয়ে কি দেখছেন? চুপচাপ চোখ দুটো বন্ধ করুন দেখি। ওয়াজান কোনো কিছু না। পূর্ণতা কোমল হাতের আরামদায়ক স্পর্শে তার সারা শরীরে জমে থাকা ক্লান্তি নিমেষে বিলীন হয়ে যেতে লাগলো। প্রশান্তি নিয়ে সে গভীর আপিসে চোখ দুটো বুজে ফেলে। ঘরের মৃদু আলোয় চারপাশটা তখন বড্ড শান্ত, কিন্তু সেই প্রশান্তি স্থায়ী হলো কেবল কিয়ং কিয়ংকত। হঠাৎ করে ওহাজানের কানের ললিতে একটা মৃদু টান পড়ল। সে কিছুটা অবাক হলেও চোখ মেলল না। কিন্তু এক মুহূর্ত যেতে না যেতে আবার হলো। একবার, দুইবার, তিনবার ওয়াজান প্রগাঢ় হাসল। চিবুকটা সামান্য উঁচিয়ে নিজের গম্ভীর কণ্ঠস্বরে বলল,
আমি কিন্তু কোনো ছাড় দিব না পূর্ণতা, হিসাবটা কড়াই গণ্ডায় উসুল করে নেব। পরবর্তী মুহূর্তে এভাবেই নীরবে কেটে গেল। ঘরের ভিতর তখন শুধু দুজনের নিবিড় নিঃশ্বাসের আনাগোনা। কিন্তু পূর্ণতার ভিতরের চঞ্চলতা কমেনি। সে আবারও সুযোগ বুঝে ওয়াজেনের কানে আলতো করে টান দেয়। এবার আর ওয়াজান স্থির থাকতে পারল না। চোখের পলকে সে নিজের বলিষ্ঠ হাতের হেঁচড়া টানে পূর্ণতাকে বিছানায় নিজের বুকের উপর শুইয়ে দিল। আকস্মিক পূর্ণতা চমকে উঠে কিছু বলতে যাবে, ঠিক তখনই ওয়াজান ওর চোখের দিকে তাকিয়ে প্রগাঢ় স্বরে বলল, বড্ড জ্বালাচ্ছ, বলেছিলাম না এবার আর কোনো ছাড় পাবে না। ওয়াজান চোখের গভীর তীব্র চাহনি দেখে পূর্ণতা ততমতকে আমতা আমতা করে বলতে চাইল, আ আর ক মুখের অবাধ্য কথাগুলো পূর্ণতা আর শেষ করতে পারল না। তার আগে ওয়াজান আধিপত্যের ওপর অদর যুগল নিজের দখলে করে নেয়। আচমকা নিবিড় স্পর্শে চঞ্চল রমণীর মৃদু বাধা দেওয়ার চেষ্টা নিমেষেই স্তব্ধ হয়ে যায়। চারপাশের ছেনা জগৎটা এক লহমায় হারিয়ে গেল অপার্থিব মৌনতায়। তীব্র অনুভূতির উত্তাল জোয়ারে ভাসতে একাত্ম হয়ে উঠেছে। গভীর আবেশ আর লজ্জা পূর্ণতা তখন ওয়াজানের চৌড়া বুকে মুখ লুকানো। পরবর্তী মুহূর্তগুলো যেন কেবলই সুখ, নিবিড় ভালোলাগা আর বিশুদ্ধ ভালোবাসার সম্মোহিত। বাইরের বৃষ্টির শব্দে মিলেমিশে একাকার হয়ে গেল তাদের হৃদয় স্পন্দন। সময় চলতে চলতে থাকে নিয়মে। রাতের এক একটি প্রহর কেটে যায় অপরূপ আবেশে। ঋতুর আবর্তনে এখন প্রকৃতিতে জাঁকিয়ে বসেছে রিক্ততার ঋতু শীত। চারপাশে অরণ্য সবুজ আবরণ জড়িয়ে দিয়ে উদ্যম রূপ ধারণ করেছে। প্রকৃতির রিক্ততার মাঝেও অজান আর পূর্ণতার নীড়ে তখন এক আগমনী বার্তা। পূর্ণতা আলতো করে নিজের স্ফীত উদরে হাত বুলালো। জীবনের সুন্দর অনুভূতিতে তার মন আচ্ছন্ন। সে এখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। তার ভেতরে চঞ্চল অবাধ্য মেয়েটা নতুন পরিচয়ের মুখোমুখি। তার শরীরে একদম হৃদয়ের কাছাকাছি শান্তিতে বেড়ে উঠছে ছোট্ট প্রাণ। তাদের এক টুকরো সুখ। দেখতে দেখতে পূর্ণ পূর্ণতা সম্পূর্ণ একটা বছর কেটে গেছে। অথচ পূর্ণতার বড্ড অবাক লাগে। এই তো সেদিনের কথা। সে সবসময় হারিয়ে একরাশ সংশয় আর জড়তা বুকে নিয়ে প্রথম এ বাড়িটার চৌকাঠে এসে দাঁড়িয়েছিল। ওয়াজানের গম্ভীর চাদরে মোড়ানো আশ্রয়ে তার মাথা গুঁজেছিল। সময় কত দ্রুত, কত অলক্ষ্যে নিজের ডানা মেলে উড়ে যায়। হঠাৎ করে পূর্ণতার হাতটা চলে যায় ফোনের গ্যালারিতে। স্ক্রিনের উপর ভেসে ওঠে মায়ের মায়াময় মুখখানি, মার্জিত শাড়ি পরা, চোখে চশমা, ঠোঁটের কোণে হাসি, ঠিক যেমনটা তিনি ভার্সিটিতে যাওয়ার সময় হাসতেন। মায়ের ছবিটার দিকে তাকাতেই পূর্ণতার চোখের কোণটা ভেসে ওঠে। দেখতে দেখতে ১ ফোঁটা ২ ফোঁটা করে নোনা জল টুপ টুপ করে জল পড়তে লাগলো ফোনের স্ক্রিনের ওপর। আঙুল দিয়ে সে মায়ের মুখের উপর থেকে সে জলের ফোঁটাগুলো মুছে নেয়, যেন মায়ের গায়ে এক টুকরো আঘাত না লাগে। বুকের ভেতরটা বড্ড ফাঁকা লাগছে পূর্ণতার। সে নিজে মা হতে চলেছে। সে সে বুঝে মাতৃত্বের কি অসীম টান। বাবা চলে যাওয়ার পর সে ছোট্ট ভাঙা সংসারটাকে মালবিকা কতটা বুক পেতে আগলে রেখেছিলেন, তা আজ পূর্ণতার মনের আয়নায় ছবির মতো ভেসে উঠছে। ছেলে মেয়ের গায়ের তিনি কখনো আঁচ লাগতে দেননি। নিজের রাত জেগে পড়াশোনা করেছেন, আবার ভোরে উঠে সন্তানদের খাইয়ে স্কুলে পাঠিয়েছেন। কত গভীর কষ্ট আর মরণভীতি নিজের বুকের গভীরে লুকিয়ে রেখেছিলেন তিনি, শুধু এই ২ সন্তানের মুখের দিকে চেয়ে। নিজের শেষ দিন পর্যন্ত পূর্ণতাকে নিয়ে তার চিন্তার কোনো অন্ত ছিল না। স্ফীত উদরে ছোট্ট প্রাণটি যখন আরও একবার আলতো করে নড়ে উঠল, পূর্ণতার ভাবনার আচমকা চেত পড়ে। মাতে গর্বের চঞ্চল অবাধ্যতা অনুভব করতে তার ঠোঁটের কোণে আরও হাসিটা আরও একটু চওড়া হয়ে উঠল। শরীরের ভার সামলে নিয়ে সাবধানে সোফাটায় একটু ভালো করে গুছিয়ে বসল। এক হাত উদরের ওপর রেখে আলতো করে আঙুল বুলিয়ে ফিসফিস করে বলল, তুমিও কি তোমার বাবার মতোই বড্ড অধৈর্য হয়ে উঠছ? পূর্ণতার মনে পড়ে ২ দিন আগের কথা। নিজের এক হাতে সুন্দর করে মেহেদি পড়েছিল। কিন্তু এক হাতে তো সুন্দর করে সেজেছে, কিন্তু অন্য হাতটা বড্ড কালি লাগছে। পূর্ণতা গুটি গুটি পায়ে মেহেদির টিউবটা হাতে নিয়ে ওয়াজেনের পাশে এসে বসে। তারপর টিউবটা দেখিয়ে বলে, পরিয়ে দিন।
ওয়াজান ল্যাপটপের পর্দা থেকে চোখ সরিয়ে পূর্ণতার দিকে তাকায়। আকস্মিক আবদারের নিজের নিজের কুঞ্চিত ভ্রুযুগল আরও খানিকটা কুঁচকে কুঁচকে যায়। বলল, আমি? এই ঘরে আপনি ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ আছে কিনা যে আমার হাত সাজিয়ে দেবে? ওয়াজান মাথা নাড়ালো। আমি এসবের কিছুই পারি না। পূর্ণতা নাছোড়বান্দা। সে ওয়াজানের কোনো অজুহাত শুনতে রাজি নয়। পারেন তো কি? পারেন না তো কি হয়েছে? ডিজাইন দেখে দেখে যেমন খুশি তেমন একটা কিছু একটা এঁকে দিন। নিন, ধরুন। অগত্যা আর কোনো উপায় না দেখে ইন্টারনেটে মেহেদীর কোনো সাইজ ডিজাইন খুঁজে নেয়। বড্ড অনাড়ির আনাড়ির হাত দিয়ে পূর্ণতার হাতে তালুতে আঁকিবুকি কাটতে শুরু করে। তখনই পূর্ণতা তার চঞ্চল চোখ দুটো বড় বড় করে আর চোখে চেয়ে উঠে বলে, ভালো করে পরিয়ে দেবেন কিন্তু, কোনো তাড়াহুড়া করবেন না। ওয়াজান কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে মেহেদীর টিউবটায় আবার চাপ দিল। কিন্তু এক মুহূর্তে যেতে না যেতে পূর্ণতা আবার তাকাতে দিল। শুনছেন? সুন্দর হওয়া চাই কিন্তু। পরপর এমন অনধিকার চর্চা আর ফরমায়েশে ওয়াজান মেহেদি দেওয়া থামিয়ে দেয়। টিউবটা হাতের মুঠোয় ধরে স্থির হয়ে বসে থাকে। পূর্ণতা একটু অবাক হয়ে ওয়াজানের মুখের দিকে তাকালো, তারপর নিজের খালি হাতটা সামান্য নাড়িয়ে বলল, কি হলো? থেমে গেলেন কেন? দিন না। প্রতি মুহূর্তে এভাবে অনর্গল হুকুম আর কথা বলতে থাকো, তাহলে আমি দেব কি করে? আচ্ছা, আর একটাও কথা বলবো না, এবার দিন। তারপর আবার গভীর মনোযোগের সাথে পূর্ণতা নরম হাতের তালুতে মেহেদির ডিজাইন আঁকতে শুরু করে। বেশ খানিকটা সময় নিয়ে পুরো হাতটা রাঙানো শেষ করে ওয়াজান অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। পূর্ণতা তখন দৃঢ় আগ্রহে নিজের হাতের তালুর দিকে তাকায়, কিন্তু হাতটার দিকে তাকাতেই তার চোখে চঞ্চলতা নিমেষেই উধাও হয়ে যায়। মুখটা কেমন ফ্যাকাশে দেখালো। সে অবিশ্বাস্য চোখে নিজের হাতের দিকে তাকায়, কিছুক্ষণ চেয়ে দেখে, তারপর অজানের দিকে তাকিয়ে প্রায় আর্তনাদের সুরে বলে উঠল, কি করেছেন এটা? পুরো হাতটা তো জংলি পাতা দিয়ে একদম ভরিয়ে দিয়ে ফেলেছেন। এই মেহেদির ডিজাইনটা নাকি কোনো জঙ্গল। অজানা অবশ্য একটু লজ্জিত হলো না। সে মেহেদির টিউবটা টেবিলের উপর রেখে উদাসীন গলায় বলল, আমি আগেই বলেছিলাম পূর্ণতা, আমি এসবের কিছুই পারি না। তুমি তো জোর করে বসালে। পূর্ণতা ভাবনার মাঝেই চঞ্চল পায়ে জিয়ানের ঘরে ছুটে এর ভেতরে ঢুকে। তার দুই পায়ে তখন রাজ্যের চপলতা। গড়ে পা রাখতে সে চমৎকার চিৎকার দিয়ে জোরে বলে উঠল, মিমি! জিয়ানের ডাক শুনে পূর্ণতা হাসে। জিয়ান প্রথম প্রথম যখন আদো আদো কথা বলতে শুরু করেছিল, তখন সে কিছুতেই মামি উচ্চারণ করতে পারত না। জিভ উল্টে কেবল মিমি বলে ডাকত। সে আদরে ডাকটাই সময়ের সাথে সাথে কেবল স্থায়ী হয়ে গেছে। এখন একটু বড় হলেও সে পূর্ণতাকে মিমি বলেই ডাকে। জিয়ান এখন পুরো 2 বছরের পা দিয়েছে। তার বয়স বাড়ার সাথে সাথে আর দুষ্টুমির দিন দিন দ্বিগুণ হয়ে উঠেছে। সারাক্ষণ সারা বাড়ি মাথায় করে রাখে। জিয়ান হন্তদন্ত হয়ে পূর্ণতার একদম কাছে এসে দাঁড়াতে জিয়ানকে নিজের কাছে টেনে নিয়ে পূর্ণতা তুলতুলে লালচে দোকানে গাল ভরে ভালোবাসার পরশ এঁকে দেয়। জিয়ান কিলকিল করে হেসে ওঠে। পূর্ণতা আদরে জিয়ানের নরম তুলতুলে গাল দুটো সামান্য টেনে শোধালো, কখন আসলে জিয়ান সোনা? জিয়ান তার ডাগর ডাগর চোখ দুটো নাচিয়ে চটপট উত্তর দিল, এখনই তো। ফিরে একবার একজোটে আমার কাছে চলে এসেছো? পূর্ণতার পূর্ণতা ওর কপালে লেপ্টে থাকা চুলগুলো গুছিয়ে দিতে দিতে আবার বলল, জিয়ান বড্ড অবুঝের মতো মাথা নেড়ে সায় দিয়ে বলল, হুম। তার সরল স্বীকারোক্তি দেখে পূর্ণতার মনটা একদম নিমেষে জুড়িয়ে গেল। সে নিজের শরীরটা ভারী সবটুকু সামলে নিয়ে সাবধানে সোফা থেকে উঠে দাঁড়ায়। তারপর জিয়ানের ছোট্ট হাতটি নিজের হাতের মুঠোয় পরে নিয়ে মৃদু হেসে বলল, আচ্ছা চলো তবে আমরা দুজনে মিলে এবার নিচে চলে যাই। ড্রয়িং রুমে এসে পূর্ণতা দেখল সেখানে লাবণী আর জিয়ানের বাবা পাশাপাশি সোফায় বসে আছে। তাদের ঠিক পাশে বসে আছেন ফাতেমা বেগম আর আব্দুল সাহেব। পূর্ণতা নিজের স্ফীত উদরে এক হাত রেখে ফাতেমা বেগমের পাশের খালি জায়গাটাতে গিয়ে বসল। জিয়ানের বাবা ছুটি পেয়েছে।
এজন্য ফাতেমা বেগম আজ দাওয়াত দিয়েছেন। পূর্ণতাকে জিয়ানের হাত ধরে দেখে লাবণী বলল, দেখেছো কাণ্ড, গাড়ি থেকে নেমে বাড়ি ঢুকতে না ঢুকতে একছুটে সোজা তোমার কাছে চলে গেছে। ইদানিং ছেলেটা মামির প্রতি টান বেশি দেখছি। লাবণীর কথা সবাই একসাথে হেসে উঠলেন। জিয়ান পূর্ণতার কোলের কাছে এসে দাঁড়ায়। তার কৌতূহলী ডাগর ডাগর চোখ দুটো গিয়ে পড়ল পূর্ণতার স্ফীত উদরের উপর। নিজের ছোট্ট একটি আঙুল দিয়ে পূর্ণতার পেটের দিকে ইশারা করে আদো আদো স্বরে প্রশ্ন করে বসল, মিমি, তোমার পেটে এমন বেলুনের মতো ফুলে আছে কেন? পূর্ণতার দুই হাত দিয়ে জিয়ানকে নিজের কাছে টেনে নিয়ে ওর নাকটা হালকা করে টিপে দিয়ে বলল, এখানে একটা পুতুল ঘুমিয়ে আছে তো তাই। জেনের চোখ দুটো আরো বড় বড় হয়ে অবাক হয়ে বলল, পুতুল? ও কেন পেটের ভিতরে ঘুমিয়ে আছে? ও বাইরে এসে আমার সাথে খেলবে না? ফাতেমা বেগম হেসে উঠে জিয়ানের হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে বললেন, খেলবে রে বাবা, খেলবে। আর মাত্র কয়েকটা দিন, তারপর তো একটা ছোট্ট পাখির খেলার সাথে আসবে। তারপর সারাক্ষণ তোর পেছন পেছন গুড়গুড় করবে। এখন মিমির পেটটা বড্ড ভারী তো, মিমিকে একদম জ্বালাতন করবে না কিন্তু। সবাই যখন জিয়ানের খুনসুটি আর হাসিতে মগ্ন, ঠিক তখনই সদর দরজায় শব্দ হলো। জিয়ান এক লাফে সোফা থেকে নেমে চিৎকার জুড়ে দেয়, মামা এসেছে! দরজা ঠেলে ভেতরে ঢুকলো ওয়াজান। কোটটা এক হাতে ধরে অন্য হাতে জিয়ানকে কোলে তুলে নিল সে। জিয়ানকে চুমু দিয়ে ওয়াজান ড্রয়িং রুমে উপস্থিত জিয়ানের বাবার সাথে কুশল বিনিময় করে কথা বলে। অথচ সারা সারা ঘরের সবাইকে দেখলেও সে একটিবারের জন্য পূর্ণতার দিকে তাকালো না। পূর্ণতার মুখটা বড্ড ফ্যাকাশে উঠল। সে খুব ভালো করেই জানে এই নীরবতার অর্থ কী। ওয়াজান এক ভীষণ ওয়াজান এখন ভীষণ রেগে আছে। জরুরি একটা ব্যবসায়িক কাজে গত ২ দিন ধরে শহরের বাইরে ছিল। যাওয়ার আগে পূর্ণতা নিচে নামতে নিষেধ করে গেছে। কিন্তু একটা বদ্ধ ঘরের সারাদিন একা একা কারোর কি ভালো লাগে? মন কি আর নিমেষেই শিকল মানে? কাজ শেষ করে আজ রাতে ফিরবে বলেছিল, কিন্তু সে যে এতখানি সময় হাতে রেখে দুপুরের আগে হুট করে বাড়ি ফিরে আসবে, তা পূর্ণতা বিন্দুমাত্র টের পায়নি। ওয়াজান গম্ভীর মুখে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। পূর্ণতাকে হাত ধরে সাবধানে সিঁড়ি বেয়ে উপরে ওর ঘরে পর্যন্ত এগিয়ে দিয়ে লাবণী আবার নিচে নামে আসে। পূর্ণতা ঘরের ভিতর পা রাখতেই সে দেখল অজান গায়ের শার্টের বোতাম খুলছে। তার অবয়বে ক্লান্তির চেয়েও গাম্ভীর্যের মেঘ বেশি। পূর্ণতা অপরাধী মুখে ওর একদম কাছে গিয়ে দাঁড়ালো। নিজের দুটি হাত অজানের শার্টের কালারের কাছে বাড়িয়ে দিয়ে মৃদু কণ্ঠে বলল, দিন, আমি খুলে দিই। অজান পূর্ণতার হাত দুটো সরিয়ে দেয়। ওর দিকে না তাকিয়ে বড্ড নিরাসক্ত গলায় বলল, প্রয়োজন নেই, আমার নিজের হাত দুটো এখনো সচল আছে। ওয়াজানের কৃত্রিম রাগ দেখে পূর্ণতা হাসল, তবে কিছু বলল না। ওয়াজান শার্টটা খুলে একপাশে রেখে কোনো কথা না বাড়িয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। দরজা বন্ধ হওয়ার শব্দ পেতেই পূর্ণতা দীর্ঘশ্বাস ফেলল। সে কাবারটা খুলে বড্ড যত্ন করে ওয়াজানের জন্য ঘরোয়া পোশাক বের করে। তারপর সোফায় গিয়ে বসে। কিয়ৎক্ষণ পর ওয়াশরুমের দরজা খুলে ওয়াজান বের হয়। ওয়াজানকে বের হতে দেখে পূর্ণতা আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। সে নিজের সে নিজের শরীরের ভারী সবটুকু উপেক্ষা করে চট জলদি উঠে এলো। ব্যাকুলতার পেছনের থেকে দরজার চওড়া ফিট জড়িয়ে ধরে তুলতুলে হাত নিবিড় স্পর্শে ওয়াজানের পিঠে লেপ্টে যেতেই পূর্ণতা আদো অভিমানী সুরে বলল, মিস্টার জান, আমার উপর এত রাগ কেন করেছেন বলুন তো? কিন্তু ওয়াজানের ভিতর মেঘ যেন এত সহজে কাটার নয়। সে সে কোনো কথা না বলে পূর্ণতার হাত দুটো নিজের শরীর থেকে সরিয়ে দিল। তারপর নিঃশেষে হেঁটে ব্যালকনির দিকে চলে যায়। বাইরের হিমেল হাওয়া তখন তার ভেজা চুলের এসে দোলা দিচ্ছে। চরম প্রত্যাখ্যান পূর্ণতার মনের ভিতর তীরের মতো বিঁধল। এবার তার প্রতি সত্যিই ভীষণ মন খারাপ হয়ে গেল। অভিমান আর একরাশ কষ্ট এসে তার গলাটা চেপে ধরল যেন। ওয়াজান কতবার রেখেছে, শাসন করেছে, কিন্তু কখনো তার আলিঙ্গন এভাবে অবহেলায় সরিয়ে দেয়নি। চোখের কোণে জল উপচে পড়তে চাইলেও সে তা চেপে রাখল। গাল দুটো ফুলিয়ে বিছানার একদম কোণেতে মুখ নিচু করে বসে রইল। কয়েক মিনিট বেলকনিতে থাকার পর ওয়াজান যখন ঘরে ফিরে এলো, তখন তার চোখ গেল বিছানার কোণের দিকে।
এক কোণে ছোট বাচ্চাদের মতো গালে হাত দিয়ে মুখ ফুলিয়ে বসে আছে পূর্ণতা। ওর চোখের পাতায় তখনও অভিমানের জলবিন্দু টলমল করছে। সে দৃঢ়পায়ে বিছানার কাছে এগিয়ে এলো। পূর্ণতার ঠিক সামনে দাঁড়িয়ে বলে উঠল, আশ্চর্য, রাগ করার কথা আমার, অথচ এখানে এসে দেখছি উল্টো। রাগ করব আমি, আর এই মেয়ে উল্টো আমাকেই রাগ দেখাচ্ছে। ওয়াজানের গলার গম্ভীর স্বর শুনে পূর্ণতার মুখটা আরও একটু ঘুরিয়ে নিল। সে ওয়াজানের এই কথার বিন্দুমাত্র গলছে না। ওয়াজানের একদম কাছে এসে বসলো। অভিমানী মুখচ্ছবির দিকে চেয়ে এবার তার কণ্ঠস্বর নরম শোনালো, ডক্টর কি বলেছে তা কি একবারও মনে পড়ে না? স্পষ্ট বারণ করে দিয়েছিল এই সময়টায় ওঠানামা করা তোমার আর আমাদের সন্তানের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। অজান দীর্ঘশ্বাস ফেলে ওর ফ্যাকাশে মুখের দিকে চেয়ে রইল। পূর্ণতার গাল ঘেঁষে থাকা একগুচ্ছ চুল কানের ভিটে গুঁজে দিয়ে শান্ত স্বরে আবার শুধালো, যদি একটা দুর্ঘটনা ঘটে যেত তখন কি হতো বলতে পারো? পূর্ণতা চট করে বলল, শুধু আজকেই নিচে গিয়েছি, বিশ্বাস না হলে আম্মুকে ডেকে দেখুন। এক লহমায় পূর্ণতাকে নিজের বলিষ্ঠ বুকে টেনে নেয় ওয়াজান। চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরে তারপর অধর যুগলে এঁকে দেয় গভীর তৃষ্ণার্ত চুমু। নিবিড় নিবিড় স্পর্শের তীব্রতায় পূর্ণতার সমস্ত অভিমান নিমেষেই মিলিয়ে গেল। পরম আবেশে চোখ দুটো বুজে ফেলল। কিছুক্ষণ পর ওয়াজান ওর কপালের নিচে কপাল টিকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বড্ড আকুল সুরে শুধালো, এই দুটি দিন একটা বারের জন্য কি আমাকে মনে পড়েনি পূর্ণতা? পূর্ণতার চোখ না মেলেই ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি ফুটে বলল, না তো, একদম না, একটুও না। পূর্ণতা এবার চোখ মেলে ওয়াজানের চোখের দিকে তাকালো, অতঃপর বলল, না, একটুও না। আম্মু ছিল, আব্বু ছিল, আর আমার পেটের ভিতর এই বেবি তো সারাক্ষণ নাড়াচড়া করছিলই। একা থাকার তো সুযোগই ছিল না। অজান কিছুটা ক্ষুণ্ণ হওয়ার ভান করে ওর গালটা আলতো করে টিপে দিয়ে বলল, আর আমি, আমি তো ছিলাম না। পূর্ণতা এবার ওয়াজানের গলার দুপাশে নিজের হাত দুটি জড়িয়ে তুলল। চোখ দুটো প্রগাঢ় আলোয় চকচক করে উঠল। কোমল স্বরে বলল, কিন্তু আমার প্রতিটা অনুভূতিতে, আমার প্রতিটা ভাবনায় তো কেবল আপনিই ছিলেন মিস্টার জান। গল্পের শেষ অংশ, হৃদয় পরের সন্ধি, অনিশা মাহরিন। গল্পটি কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কি না কমেন্ট করে জানাবেন। এই গল্পটা শেষ হলো, আরেকটি গল্প নতুন আসবে। সো আমাদের এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সবসময়ই ফলো করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যেন সবার আগে গল্পটা আপনি পড়তে পারেন, আপনার কাছে চলে যায়। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে নতুন পর্বে নতুন গল্পে।